আশা করছি সবাই ভালো আছেন। আমরা আজকে আসলে একটা মিশন নিয়ে এখানে হাজির হয়েছি। আমাদের একটা মিশন আছে। আমাদের সেই মিশনটা হচ্ছে আমরা একটা পথে হাঁটবো। আগামী ১৮০ দিন নিশ্চয়ই স্ক্রিন দেখে বোঝা যাচ্ছে। আগামী ১৮০ দিন আমরা একটা পথে হাঁটবো। ঠিক আছে? সেই পথটা কেমন হবে? আমরা ঠিক কিভাবে সেই পথে হাঁটবো? পথটা কি বন্ধুর হবে কিনা? নাকি মসৃণ হবে? যদি পথটা আ বন্ধুর হয়, সেক্ষেত্রে আপনার হচ্ছে আমরা কি করলে আ আমাদের এই পথে চলতে গিয়ে যে বাধা আসতে পারে বা যে obstacles গুলো আমরা ফেস করতে পারি, সেগুলো আসলে কিভাবে ওভারকাম করব, ওভারঅল সেগুলো নিয়েই হচ্ছে আজকের এই আলোচনা। ঠিক আছে? আমরা এখানে যারা আজকে উপস্থিত হয়েছি, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা ব্যাংকার হতে চাই। ঠিক আছে? আমরা ব্যাংকার হতে চাই। সো আমরা যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে ব্যাংকার হওয়া, সুতরাং আমাদের ব্যাংকার হতে হলে নিশ্চয়ই কিছু ওয়ে ফলো করতে হবে। ঠিক আছে? ওকে? সো আসলে আমরা কি ফলো করতে পারি? হ্যাঁ? কি ফলো করতে পারি? কি ফলো করলে আসলে আমাদের এই পথে আমরা আ অর্থাৎ আমাদের যে জার্নিটা আছে সেই জার্নিটা আসলে আমরা স্মুথ করতে পারবো সেটা নিয়ে আলোচনা হবে। ঠিক আছে? আমরা আজকে যে ওয়েবিনার আছে এটা আমরা ২ টা ভাগে ভাগ করেছি, হ্যাঁ? ২ টা ভাগে ভাগ করব এটাকে। এটার ২ টা সেগমেন্ট থাকবে। একটা হচ্ছে ব্যাংক জব প্রস্তুতির আদ্যপান্ত, অর্থাৎ আমরা ব্যাংক জব প্রস্তুতির জন্য কি দেখতে হবে। আমরা সিলেবাস দেখবো, আমাদের প্রস্তুতিমূলক একটা গাইডলাইন থাকবে, এবং দ্বিতীয় ভাগ হচ্ছে আমার ১৮০ দিনের পূর্ণাঙ্গ রুটিন। এখানে ১৮০ দিন কেন আমি ফোকাস করছি? এখানে ১৮০ দিন ফোকাস করার কারণটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি আমরা ৬ মাস কি করব? আমরা ৬ মাস খুব স্ট্রিক্টলি আপনার হচ্ছে পড়াশোনা করব। কিসের জন্য পড়াশোনা করব? একটা চাকরি পাওয়ার জন্য। সেই চাকরিটা কোথায়? ব্যাংকে চাকরি পাওয়ার জন্য স্ট্রিক্টলি আমি ৬ মাস পড়াশোনা করব। ৬ মাসে হয় ১৮০ দিন। এই ১৮০ দিন আমি যদি আ ঠিকঠাকভাবে আসলে পড়াশোনা করতে পারি, তাইলে শুধু ব্যাংক বলে না, বাংলাদেশে যেকোনো চাকরিতে ভালো করা পসিবল। যদি আমি প্রপারলি এই ১৮০ দিন টাইমটা ইফেক্টিভলি কাজে লাগাইতে পারি। ঠিক আছে? কতদিনের মধ্যে কোন সাবজেক্ট শেষ করবেন, কিভাবে আপনি আপনার প্রস্তুতিটা সাজাতে পারেন, এগুলো নিয়েও আসলে আলোচনা হবে। একটা রুটিনও আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। চলেন আমরা দেখি একটু সামনে আগে, হ্যাঁ? এই পুরো ওয়েবিনারের কথাগুলো মনোযোগ দিয়ে শুনলে ও এই প্ল্যান অনুসারে পড়াশোনা করলে আমি বিশ্বাস করি আগামী ১ বছরের মধ্যে ব্যাংকার হওয়ার স্বপ্ন পূরণ করতে পারবেন। আগামী ১ বছরের কথাটা এই কারণেই বললাম যে আপনার মনে হইতে পারে যে স্যার এখানে তো আপনি ১৮০ দিন বলছেন, তাইলে আবার ১ বছরে যাচ্ছেন কেন? ১৮০ দিন হচ্ছে আপনার প্রস্তুতির টাইম। ঠিক আছে? আপনার প্রস্তুতির টাইম হচ্ছে ১৮০ দিন। এরপর পরীক্ষা হবে। পরীক্ষার প্রসেসের মধ্যে আপনি পড়বেন, প্রিলি দিবেন, রিটেন দিবেন, ভাইভা দিবেন। টোটাল আমরা ধরলাম যে ১ বছর। আপনার এই পুরো প্রসেসের মধ্যে ১ বছর। আগামী ১ বছর পর হয়তো আপনি নিজেকে একটা ভালো জায়গায় দেখতে পারেন। ঠিক আছে? ওকে? ওভারঅল এখন অবস্থাটা কি? মানে এখন আমরা এখানে যারা আছি, হ্যাঁ? আমাদের আসলে অবস্থাটা কি? এখন দেখেন আমাদের অবস্থাটা হচ্ছে এরকম। আমাদের অনেকের অবস্থা হচ্ছে এরকম। বিশেষ করে যাদের হচ্ছে আপনার কি শেষ হয়েছে? যাদের গ্র্যাজুয়েশন শেষ হয়েছে, আশপাশ থেকে একটু টক্সিক কথাবার্তা আসতেছে। "এই কি করো তুমি এখন?" যে জানে আপনি এখনো কিছু করেন না, সেও হয়তো আপনাকে জিজ্ঞেস করতেছে, "এই তুমি কি করো এখন?" পৃথিবীতে একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে মানুষকে অপমান করার মজাটা খুব চরম লেভেলের একটা মজা। এটাতে একটা পৈশাচিক আনন্দ পাওয়া যায়। অর্থাৎ মানুষকে খোঁচানোর মধ্যে, মানুষকে যন্ত্রণা দেওয়ার মধ্যে, হ্যাঁ? সো আমাদের অনেকের আছি আমরা যারা এই মুহূর্তে এই যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছি। এই প্রবলেমগুলো আমরা এখন ফেস করতেছি, বা আমাদের অনেকেরই আসলে হয়তো মানে প্রকাশ করছি না। কিন্তু মনে আমাদের হচ্ছে স্ক্রিনে দেখানো যে ২ টো ছবি আছে, ২ টো ছবির মধ্যে আমাদের অনেকের মনের অবস্থা। হয়তো পাশের বাড়ির আন্টি জিজ্ঞেস করতেছে, "বাবা তুমি এখন কি করো?" হ্যাঁ? তো এখন আপনি তো কিছুদিন আগেও বলতে পারতেন, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছেন অলরেডি, কিছুদিন আগেও বলতে পারতেন যে যে আমি পড়াশোনা করছি, বা আমি এমবিএ, বিবিএ করছি, বা আমি মাস্টার্স করছি। এখন হয়তো সেই কথাটাও আপনি কি করতে পারছেন না, বলতে পারছেন না। এখন আপনার বলতে হচ্ছে কি, আমি চাকরির চেষ্টা করছি। হ্যাঁ? এই কথাটা বলাটা আপনার জন্য যেমন কষ্টের, অন দ্য আদার হ্যান্ড যিনি প্রশ্নটা করছেন তার জন্য কিন্তু এটা শোনাটা অনেক বেশি মানে স্বস্তির, অনেক বেশি আনন্দের। মনে রাখবেন পৃথিবীতে বেশিরভাগ মানুষই অন্য আরেকজন মানুষের ভালো হোক এটা পছন্দ করতে পারেন না। এটা হচ্ছে হার্শ রিয়েলিটি। ঠিক আছে? সো যে বাস্তবতাটা হচ্ছে এটাই যে আপনি এখন এই কন্ডিশনের মধ্যে আছেন, এটা আপনার আ আ মানতেই হবে যে আপনি এখন এই কন্ডিশনের মধ্যে আছেন। ঠিক আছে? সো এই কন্ডিশন থেকে আসলে উত্তরণের উপায় কি?
এই কন্ডিশন থেকে আসলে উত্তরণের উপায় কি? দেখেন, আপনি যদি মনে করেন যে না স্যার আপনি তো ভুল বলতেছেন, আমি তো আসলে এখন এই কন্ডিশনে নাই, আমার তো এই ধরনের কোনো ফিলিংসই নাই, আমার তো এই ধরনের কথা মাথায় আসতেছেই না, এখন আপনার না আসতে পারে, কিন্তু আজকে থেকে 6 মাস, 1 বছর বা 1.5 বছর পরে আপনার কন্ডিশন এরকম হবেই। এটা আমরা যারা মোটামুটি যারা আমরা মিডল ক্লাস ফ্যামিলি বিলং করি, যাদের আসলে অনেক বেশি টাকা পয়সা নাই, পরবর্তী লাইফ আরাম আয়েসে কাটানোর মতো, তারা সবাই যারা আমরা চাকরিটা আমরা ডেসপারেটলি যারা আসলে চাকরির পিছনে ছুটি বা ডেসপারেটলি যারা আসলে চাকরির চেষ্টা করি, তাদের লাইফে এরকম ফেজ যাবেই। এটা হচ্ছে মানে বিটার ট্রুথ, যাবেই এটা। হ্যাঁ, সো দেখেন, এটা হচ্ছে মোটামুটি আমাদের যারা এখানে আজকে আমরা আছি বেশিরভাগেরই ধরলাম কন্ডিশন হচ্ছে এই। আরেকটা বিষয় হচ্ছে আপনি এখানে এই যে এই যে মেয়েটা আছে আপনার অবস্থা অনেকটা এই মেয়েটার মতো। কেন এই মেয়েটার মতো? আপনি দেখতেছেন আপনার পাশের বাসার আন্টির ছেলে ভালো চাকরি পেয়েছে, এটা আপনাকে কষ্ট দিচ্ছে, এটা হিউম্যান নেচার। হ্যাঁ, এটা হিউম্যান নেচার যে আপনার খারাপ লাগবেই, কষ্ট লাগবেই। তার উপর যখন বিভিন্ন টক্সিক কথাবার্তা শুনি তখন, তার মানে আপনার কন্ডিশন হচ্ছে এখন এই দুই রকম, অর্থাৎ এখন হচ্ছে আপনি খুব হতাশ, খুব ফ্রাস্ট্রেশনে আছেন, আবার একই সাথে আপনি অনেক জেলাস। ঠিক আছে, একই সাথে আপনি অনেক জেলাস। জেলাস কেন? অন্যরা ভালো ভালো চাকরি পেয়ে যাচ্ছে, অন্যরা ভালো চাকরি করতেছে, অন্যরা নিজেদের আইডেন্টিটি ক্রিয়েট করে ফেলেছে, আমার তো এখনো কিছু হইলো না, আমি তো এখনো কোনো আইডেন্টিটি পাইলাম না, আমাকে দেখলে তো মানুষজন আমার আড়ালে হাসাহাসি করে, উল্টাপাল্টা কথাবার্তা বলে। সো এই হচ্ছে ধরে নিলাম আমরা যারা এখানে আছি তাদের অনেকেরই কন্ডিশন হচ্ছে এরকম। এর কারণটা কি? এর কারণ হচ্ছে ইদার আপনি আগের অনেকগুলো পরীক্ষাতে ফেল করছেন, আবার অনেকেই হয়তো হচ্ছে চিন্তা করতেছে আমি আমার তো কোনো প্রিপারেশন নেই, আমি তো চাকরির সামনে পরীক্ষার সার্কুলার হলে তো আমি ফেল করব। মোটা দাগে হচ্ছে রিজন হচ্ছে এটাই, ফেল। ইদার আমরা আগে কতগুলো পরীক্ষা ফেল করে আসছি, অথবা সামনে পরীক্ষা আসছে, আমার কোনো এখন পর্যন্ত আমি জানি না আমি আসলে কিভাবে প্রিপারেশন নিতে হয়, কিভাবে পড়াশোনা করতে হয়। তাহলে আমি পড়াশোনা কিভাবে করতে হয় এটা যদি না জানি, আমি আসলে যদি এটার ব্যাপারে আমার যদি কোনো প্ল্যান না থাকে, তাহলে আলটিমেটলি তো আমি নিজেই বুঝতেছি যে আমি আসলে পাস করবো না, ফেল করবো। সো রিজন বিহাইন্ড দ্য প্রিভিয়াস ফটোজ কি? আপনার হচ্ছে ফেল করার, ইদার আপনি ফেল করেছেন অথবা আপনি ফেল করবেন। এবার আসেন, আরেকটা পার্টি আছে এখানে, আরেকটা পক্ষ আছে যারা বিসিএস এর পিছনে এতদিন ছুটেছেন, এরকম একটা পার্টিও কিন্তু আজকে ওয়েবিনার আছে। আমি আম প্রিটি শিওর যে এরকম একটা পার্টিও আছে যারা বিসিএস এর পিছনে খুব ক্রেজি ছিলেন। এটা খারাপ না, আমিও একটা সময় বিসিএস এর জন্য অনেক বেশি ক্রেজি ছিলাম, এটা এই ক্রেজিনেসটা থাকবে, এটা খুবই স্বাভাবিক, এবং এই ক্রেজিনেসটা থাকা ভালো। ঠিক আছে, 47-এ ফেল করছেন, 49-এ ফেল করছেন, 50ও হয় নাই। আপনার কন্ডিশন হচ্ছে এখন কি? আমি তো বিসিএস ধরতে পারলাম না, কিন্তু আমার তো এখন আসলে চাকরি দরকার, আমার তো এখন সার্ভাইভ করতে হবে। বিসিএস আমার কাছে এখন বিলাসিতা, আমার এখন খেয়ে পরে বেঁচে থাকার জন্য একটা চাকরি দরকার, একটা ভালো চাকরি দরকার, সম্মানের সহিত বাঁচার জন্য, আইডেন্টিটি ক্রিয়েটের জন্য আমার এখন একটা চাকরি দরকার। বিসিএস এর পিছনে আমি অনেক ছুটেছি, আমি আসলে বিসিএস এর পিছনে ছুটে আমি এখন ক্লান্ত, বাট আমার এখন একটা এক্সিট পয়েন্ট দরকার, আমার প্ল্যান এ কাজ করছে না, আমার এখন প্ল্যান বি দরকার। আমার প্ল্যান বি কি? আমার প্ল্যান বি হচ্ছে আমার এখন ব্যাংকে একটা চাকরি পাইতে হবে। ঠিক আছে, তো বিসিএস এর জন্য যারা পিছিয়ে পড়েছেন তাদের করণীয় কি? অর্থাৎ বিসিএস এর জন্য তো আমি অনেক ছুটছি, আমি তাহলে তো আমি মনে হয় ব্যাংকার হওয়ার দৌড় থেকে আমি অনেকটুকু পিছিয়ে গেছি, আমার আসলে এখন কি করণীয়? একটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে সাকসেস ইজ নট পার্মানেন্ট, ফেলিওর ইজ নট ফ্যাটাল, ওয়ার্ক হার্ড আনটিল ইউর ভিক্টরি মেক্স হিস্ট্রি। আপনি সাপোজ সাপোজ আপনি 50তম বিসিএস এ প্রিলি পাস করছেন, সাপোজ। এখন আপনার কন্ডিশন কি হতে জানেন? আপনি এখন বিন্দাস চলাফেরা করতে, আরে 50 বিসিএস প্রি তো টিকছি, আর কি লাগে, এখন সামনে রিটার্ন দিব। এখন রিটার্ন দিতে গেলেন, কোনো কারণে দেখলেন যে রিটার্ন আপনার ইংলিশ পরীক্ষাটা বা ম্যাথ পরীক্ষাটা খারাপ হয়ে গেছে, অথবা পরীক্ষা ভালো দিচ্ছেন, সামহাও এমন ঘটনা ঘটছে যে হচ্ছে রিটার্নে আপনার হচ্ছে এক্সপেক্টেড রেজাল্ট আসে না, রিটার্ন আপনি কোয়ালিফাই করতে পারেন না। তার মানে আপনি দেখেন বিসিএস এর পিছনে একটা লম্বা সময় আপনি কি করলেন, ঘুরলেন, আলটিমেট সাকসেস যদি আপনি না পান, তাহলে তো এখানেও কোনো কি নাই, আপনার আলটিমেট গেইনার আপনি না, কিন্তু আনটিল আপনি আলটিমেট সাকসেস পাচ্ছেন, আপনি কোথাও প্রিলি টিকেছেন, কোথাও রিটেন দিয়েছেন, কোথাও ভাইবা দিয়েছেন, এগুলো কোনো কাজে আসবে না। দিন শেষে আপনি চাকরিটা পেয়েছেন কিনা এটাই ম্যাটার করে। আপনি কয়টা প্রিলি দিয়েছেন, কয়টা ভাইবা দিয়েছেন, কয়টা রিটেন দিয়েছেন, হ্যাঁ, বা কি, এগুলো আসলে ম্যাটার করে না। দিন শেষে ম্যাটার করে আপনি কি চাকরি পাইছেন কিনা পান নাই, আপনি কি বিসিএস ক্যাডার হয়েছেন কিনা হন নাই। তাহলে দেখেন, যারা এই যে যেটার জন্য এই কথাটা বলা, সেটা হচ্ছে আপনি মনে করেন যে 50 বিসিএস আপনার প্রিলি হয় নাই, এটা নিয়ে ভেঙে পড়ার মতো কোনো কিছু নেই। আপনি এখানে পড়াশোনা যদি করে থাকেন, এই পড়াশোনাটা ব্যাংকেও কাজে লাগবে। আবার এমনও তো হতে পারতো
50তম বিসিএস প্রিলি টিকার পরে, রিটেন টিকার পরে ভাইভাতে গিয়ে আপনি বাদ পড়লেন, এমনও তো হতে পারতো। সো আমরা আমরা আসলে কেউ জানি না আমাদের জন্য সামনে আসলে কোনটা আমাদের জন্য ভালো হয়ে আসবে, কোনটা আমাদের জন্য আসলে হিতে বিপরীত হবে। কাজেই যেটা গেছে তো গেছে, আমার সামনের যে পথটা আছে, আমার সামনের যে অপরচুনিটিস গুলো আছে, সেগুলো আমার কাজে লাগাইতে হবে আনটিল ইউর ভিক্টরি মেক্স দ্য হিস্ট্রি। ঠিক আছে? বিসিএস এর জন্য যারা পিছিয়ে পড়ছেন তাদের করণীয় হচ্ছে নো দাই সেলফ। নিজেকে আপনার কি করতে হবে, জানতে হবে যে বিসিএস যদি আপনার মনে হয় যে না এই রেসে আপনি আসলে পারছেন না, তাহলে আপনার প্ল্যান বি তে অবশ্যই চলে যাওয়া উচিত। এগুলো এই কয়েকটা স্লাইডই শুধু বিসিএস এর জন্য, বাকিগুলো হচ্ছে ওভারঅল সবার জন্যই থাকবে। বিসিএস এর জন্য যারা পিছিয়ে পড়ছেন এই মুহূর্তে তাদের করণীয় হচ্ছে একটা কথা মাথায় রাখবেন, ব্যাংক জব হচ্ছে ব্লক পোস্ট না। ব্যাংক জব এটা আপনার, আপনি দেখেন আপনি যদি আজকেও যদি আপনি জয়েন করেন, আপনি স্মুথলি চাকরি যদি করতে পারেন, আপনি যদি চাকরি পারফরমেন্স ভালো থাকে, তাহলে অন্তত থার্ড বা ফোর্থ গ্রেড অবধি আপনি যাইতে পারবেন। হ্যাঁ, বাংলাদেশে হার্ডলি হার্ডলি কিছু চাকরি পাবেন যেখানে আপনি জয়নিং এর পরে তৃতীয় বা চতুর্থ গ্রেড, মানে চতুর্থ বা তৃতীয় গ্রেডে আপনি চাইতে পারবেন। বুঝতে পারছেন? ব্যাংকের প্রমোশন অনেক স্মুথ অন্যান্য অনেক চাকরির তুলনায়। এখন দেখবেন একদল আপনার হচ্ছে ফেসবুকে লেখালেখি করবে, আরে ব্যাংকে প্রমোশন নাই, 7 বছর 8 বছরও প্রমোশন হচ্ছে না, এই মানে অনেক কিছু বলবে। ট্রু, অনেকগুলো ব্যাংক, কিছু কিছু ব্যাংকে হয়তো এই মুহূর্তে আপনার হচ্ছে প্রমোশন একটা ক্রাইসিস চলতে পারে, এইটা আবার যে স্থায়ী না, এটা কিছুদিন পর আবার চেঞ্জ হয়ে অন্যরকম হতে পারে। হ্যাঁ, এই এটা এটা আসলে ভ্যারি করে, টাইম টু টাইম এটা ভ্যারি করে। বাট স্টিল একটা কথা মনে রাখবেন, অনেক 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 চাকরির তুলনায় ব্যাংকের প্রমোশন অনেক অনেক এবং অনেক স্মুথ। এবং আপনি এখানে যেটা চিন্তা করতে পারবেন তৃতীয় বা চতুর্থ গ্রেড অবধি যাইতে যাওয়া যাবে, যেটা আপনি চিন্তা করতে পারবেন, সেটা আপনি অনেক চাকরিতে জয়েন করার পর আপনি সেটা ভাবতেও পারবেন না। আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি সর্বোচ্চ ষষ্ঠ বা পঞ্চম গ্রেডে গিয়ে আপনার কি কোথায় যেতে হবে, চলে যেতে হবে, রিটায়ারমেন্টে চলে যেতে হবে। কাজেই ব্যাংক যেহেতু আপনার কেরিয়ারের জন্য ভালো, সো আপনি এখানে ফোকাস করতে পারেন। হ্যাঁ, ঠিক আছে? এখানে আপনার ফোকাস করা উচিত। এই যে যেমন অলরেডি এক ভাই বলছেন 41 এবং 44 নন ক্যাডার লিস্টেড হওয়ার পরও উনি আসলে দিন শেষে চাকরি পান না, এগুলো খুবই প্যাথেটিক, খুব কষ্টের। যাই হোক, আপনার জন্য সমব্যথী, বাট এতটুক বলতে পারি আপনি যদি লেগে থাকেন 6 মাস যদি হার্ড ওয়ার্ক করেন, ব্যাংকে আপনি চাকরি পাবেন, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। যদি আপনি আসলে সেই এফোর্টটা দিতে পারেন, আমি দায়িত্ব নিয়ে বলছি আপনি চাকরি পাবেনই, এখানে পাবেন, এটা আমি একদম মানে দায়িত্ব নিয়েই বলছি কথাটা। ওকে, মনে রাখবেন, ইফ ইউ ক্যান ড্রিম ইট ইউ ক্যান ডু ইট। আপনি যদি এটা স্বপ্ন দেখতে পারেন তাহলে আপনি এটা করতেও পারবেন। এখন আপনি এটার পাল্টা কাউন্টার দিতে পারেন যে তাহলে তো বিসিএস তো আমি স্বপ্ন দেখছিলাম। হ্যাঁ, বিসিএস আপনি স্বপ্ন দেখছিলেন, কিন্তু সেই স্বপ্ন এক্সিকিউট করার জায়গাতে কোথাও না কোথাও হয়তো কিছু না কিছু একটা ঘাটতি রয়ে গিয়েছিল, যেটার কারণে হয়তো সেটা হয় নাই। বাট এটার মানে এই না যে এর চাইতে আপনি বেটার পজিশনে ভবিষ্যতে যেতে পারবেন না। ঠিক আছে? এখন আপনাদের করণীয় কি? এতক্ষণ পর্যন্ত অনেকগুলো কথা বললাম। এখন যারা ফ্রেশার্স আছেন, যারা ফেইলিওর পার্টি আছেন, সবার উদ্দেশ্যে এখন একটা কথা, হি হু ফেইলস টু প্ল্যান ইজ প্রিপেয়ারিং টু ফেইল। এখন আপনার যেটা দরকার সেটা হচ্ছে একটা পারফেক্ট একটা প্ল্যানিং দরকার এখন। ঠিক আছে? পারফেক্ট একটা প্ল্যানিং দরকার। আপনার জন্য এখন প্রয়োজন একটা আদর্শ পরিকল্পনা। আজকে আমরা খুঁজে বের করব আসলে সেই আদর্শ পরিকল্পনাটা কি হতে পারে, কি হতে পারে সেই আদর্শ পরিকল্পনাটা, যে পরিকল্পনাটা আমাকে আগামী 6 মাস পর এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখান থেকে আমার আফসোস হবে না। আচ্ছা, এখানে আমরা যারা আছি অলমোস্ট অনেকেই আছেন আজকে, বা অ্যারাউন্ড 600+। আজকে যারা আছেন তাদেরকে আমি একটা একটা কথা বলি। হ্যাঁ, এটা এটা আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি। আমি বিশ্বাস করি এখানে 500-600 যারা আছেন, যারা উপস্থিত আছেন, 500-600 এখানে যারা উপস্থিত আছেন, তারা তাদের মূল্যবান সময়টুকু এই ওয়েবিনারে দিচ্ছেন। তার পেছনের রিজনটা হচ্ছে আপনার আসলেই একটা চাকরি দরকার। আমি এটা মন থেকেই বিলিভ করি, আপনার একটা চাকরি দরকার বলে আপনি এখানে সময়টুকু দিচ্ছেন। আদারওয়াইজ আপনি এই টাইমটাতে ফেসবুক রিলস দেখলে অথবা স্টার সিনেপ্লেক্সে গিয়ে হচ্ছে আপনার হচ্ছে বনলতা এক্সপ্রেস বা দম দেখলে আপনার, আমার ক্লাসে আপনি যে এন্টারটেইনমেন্ট পাচ্ছেন তার চেয়ে অনেক বেশি এন্টারটেইনমেন্ট ওখানে পাইতেন, এটা আমি বিলিভ করি। বাট আপনি সেই এন্টারটেইনমেন্টটা স্যাক্রিফাইস করেছেন। কেন স্যাক্রিফাইস করেছেন? কারণ আমি বিলিভ করি আপনার একটা চাকরি দরকার, আপনার এই চাকরিটা দরকার বলে আপনি সেই এন্টারটেইনমেন্টটা কি করছেন, আপনি স্যাক্রিফাইস করে এখানে এই বোরিং লেকচারটা শুনতেছেন। সো যেহেতু আপনার চাকরিটা দরকার, আমার এখনের কথাগুলো আপনার জন্য, এরপর আমি আমার স্লাইডে আলোচনাতে যাব। আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন এবং আমার রিকোয়েস্ট থাকবে কথাগুলো একটু ফলো করা ট্রাই করবেন। সেটা হচ্ছে আমরা আরম্ভ করি
কিন্তু শেষ করি না। আমরা আরম্ভ করি কিন্তু শেষ করি না। এই কথাটা মাথায় রাখবেন। আপনারা যারা শুরু করবেন আজকে থেকে, যারা আপনারা শুরু করছেন যে আমার কি দরকার, আমার আসলে চাকরিটা পাইতে দরকার, আমি আজকে এই ওয়েবিনার থেকে যা পাবো তা নিয়ে আমি কি করব, আমার পড়াশোনাটা শুরু করব। আমার রিকোয়েস্ট থাকবে আপনারা প্লিজ আগামী 6 মাস বা আগামী 180 দিন, আগামী 180 দিন দাঁতে দাঁত চেপে, আপনার অনেক সময় 180 দিনের মধ্যে এমন অনেক সময় আসবে যখন আপনার আসলে পড়তে ইচ্ছে করবে না, যখন আপনার পড়তে ভালো লাগবে না, যখন আপনার বেড়াতে যেতে ইচ্ছে করবে, যখন আপনার ফুর্তি করতে ইচ্ছে করবে, যখন আপনার মোবাইলে চ্যাট করতে ইচ্ছে করবে। আমি রিকোয়েস্ট করব আগামী 180টা দিন নিজের জীবনের জন্য নিজেকে দেন। বিশ্বাস করেন, আপনি কোথায় চাকরি পাবেন সেটা আমি জানি না, সেটা আমি নিশ্চয়তা দিতেও পারবো না, তবে এতটুকু আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি আগামী 100 দিন, 180টা দিন যে ক্যান্ডিডেটটা 100% দিবে, তিনি বাংলাদেশের যে কোনো চাকরির পরীক্ষার জন্য 100% কম্পিটেন্ট হবেন, 100% চাকরি পাওয়ার যোগ্য দাবিদার হবেন। এই কথাটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। জাস্ট আপনার যেটা দরকার আগামী 180টা দিন একটু কষ্ট করে ধৈর্য ধরে লড়াই করে যাওয়া। দেখেন 180 দিনের মাস্টার প্ল্যান, চলুন জীবনটা সাজায় আগামী 180 দিনের একটা আদর্শ পরিকল্পনায়। আগামী 100 দিন মানে 6 মাস আমাদের যাপিত জীবন হবে একদম পরিকল্পনা মাফিক। এই পরিকল্পনাটা একদম, অর্থাৎ আমরা এই পরিকল্পনার বাইরে যাব না, এই পরিকল্পনার বাইরে আমরা যাব না। আমরা যেটা প্ল্যান করব সেই প্ল্যান অনুযায়ী আমরা চলার চেষ্টা করব নেক্সট 180 days। আমরা এখন দেখব কিভাবে পরিকল্পনা সাজাতে পারি আমরা। প্রথম যে কাজটা করবেন এইটা হচ্ছে, যারা একদম ফ্রেশার্স আছেন এবং যারা যারা একদম ফ্রেশার্স আছেন প্লাস যারা অসংখ্যবার ফেল করেছেন বা কয়েকবার ফেল করেছেন, সবার উদ্দেশ্যে প্রথম লাইনটা খুব ভালো করে দেখেন। আপনার পড়ার টেবিল হতে সরিয়ে ফেলেন। এটা 1 নম্বর। আপনার পড়ার টেবিল হতে অপ্রয়োজনীয় যত বই আছে বইগুলো সরাই ফেলেন। এটা কেন বললেন অপ্রয়োজনীয় বই? এটা 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 কেন বললেন? এটা দেখেন, এইটা বলার পেছনে কারণটা হচ্ছে আমাদের সবার পড়ার টেবিলে কম বেশি এমন কিছু বই থাকে যে বইগুলো আমরা আসলে একবার উল্টায়ও দেখি না, কিন্তু বইগুলো পড়ার টেবিলে সাজায় রাখি, কয়েকবার কয়েকবার উল্টাই, কিন্তু কোনোটা পারফেক্টলি শেষ করি না। আপনার যেটা করতে হবে, আপনি যে বইটা পড়ে শেষ করবেন সেটা 2 থেকে 3 বার আপনার রিভিশন দিতে হবে। আপনার পড়ার টেবিলে যত বেশি বই থাকবে তত সম্ভাবনা বাড়বে আপনি কোনো বই পারফেক্টলি শেষ করবেন না। কাজেই আপনার পড়ার টেবিল থেকে অপ্রয়োজনীয় বই সরাই ফেলা, এটা হচ্ছে আপনার প্রথম কাজ। পড়ার টেবিলে যত বেশি বই থাকবে আপনার পড়াশোনার ফোকাস তত কমে যাবে। কারণ আপনি কতক্ষণ মনে হবে এই বইটা থেকে পড়ি, কতক্ষণ মনে হবে ওই বইটা থেকে পড়ি, দিন শেষে কোনোটাই পারফেক্টলি আপনি পড়বেন না। ওকে, আচ্ছা। একজন বলছে মোটিভেশন তো এখন আসে যে খুব পড়বো, বাট পরে তো পরীক্ষা দিতে মন চায় না, ডিমোটিভেট হয়ে যায়। প্রথম কথা হচ্ছে আমি আপনাকে এখানে মোটিভেশনাল স্পিচ দিতে আসি নাই। প্রথম কথা হচ্ছে এটা, মোটিভেশনাল স্পিচের কিছু নাই দুনিয়াতে। দেখেন, যখন আপনার কাছে পয়সা থাকবে না, দিন শেষে যখন আপনি বেকার থাকবেন, মাস শেষে যখন আপনার কাছে চলার টাকা থাকবে না, ওইটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মোটিভেশন। হ্যাঁ, ওই যে পরীক্ষা দিতে ডিমোটিভেটেড হয়ে যায়, পরীক্ষা দিতে ইচ্ছা করে না, হ্যাঁ, সবকিছুর বাদ দিয়ে 5টা মিনিট একটু এভাবে চিন্তা করেন। এখন মনে করেন আপনার বাসায় বড় ভাই আছে, আপনার বাবা আছে, আপনার কেউ না কেউ সাপোর্ট দিচ্ছে। একটা জিনিস চিন্তা করেন তো, এক্স ওয়াই জেড, একটা মনে করেন একটা এক্সাম্পল দিই, মনে করেন এক্স ওয়াই জেড কোন একজন ব্যক্তি, মনে করেন ব্যক্তির নাম হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। ঠিক আছে, ডোনাল্ড ট্রাম্প সে হচ্ছে খুব আমোদ ফুর্তি করে দিন টিন কাটাই। ঠিক আছে, আমোদ ফুর্তি করে দিন টিন কাটানোর পর হঠাৎ করে একদিন এমন হইলো কি, তার তার সে হচ্ছে যে ব্যাকআপটা ছিল আর কি তার, হ্যাঁ, মনে করেন তার বাবা অনেক টাকা পয়সার মালিক ছিল, হ্যাঁ, তার বাবা হঠাৎ করে একদিন সর্বশান্ত হয়ে গেল এবং তার বাবা পৃথিবী থেকে চলে গেল। দেখেন, আপনি যখন একদম হিরো থেকে টোটালি যখন জিরো হয়ে গেলেন, অর্থাৎ আপনি দেখেন আপনার এখন ব্যাকআপ দেওয়ার মতো মানুষ আছে। ডোনাল্ড ট্রাম্পের মনে করেন ব্যাকআপ দেওয়ার মতো তার বাবা ছিল, বাবা চলে গেল। আপনি নিজের লাইফটা একা চিন্তা করেন তো, যে আপনার কোনো চাকরি নাই কিন্তু আপনার লাইফটা চালাইতে হবে, আপনার ফ্যামিলিকে চালাইতে হবে, আপনি তখন কি করবেন? দিন শেষে এই জাস্ট একটা জিনিস চিন্তা করেন, আপনার মাথার উপর কোনো ছাদ নাই, আপনার মাথার উপর কোনো ছাদ নাই, আপনাকে 5 টাকা দেওয়ার কেউ নাই। এখন যে টিউশন করে চলতেছেন, মনে করেন যে আপনি কোনো একটা সময় গার্ডিয়ান আপনাকে পছন্দ করলো না, টিউশন সব একসাথে চলে গেল, টিউশন তো পার্মানেন্ট কোনো সলিউশন না, কি করবেন আপনি? আপনার তখন প্ল্যান কি? জাস্ট এতটুকু চিন্তা করেন। আমার এই যে আপনার তো পড়াশোনা করতে করতে ইচ্ছে করতো না, এটা আমারও আসলে পড়াশোনা করার ইচ্ছে ছিল না আর কি, মানে পড়তে ভালো লাগতো না, হ্যাঁ, খালি ফেসবুক মোবাইল গেম এগুলো ভালো লাগতো। তো ভালো লাগতে লাগতে একটা সময় এই রিয়েলাইজেশনটা আসলো এরকম যে ভাই, এখন তো আমার বড় ভাই আছে ব্যাকআপ দেওয়ার মতো, বা এটা আছে, হ্যাঁ, ওই যে কোভিডের টাইমটা বেসিক্যালি, হ্যাঁ, কোভিডের টাইমটার কথা বলি। কোভিডের টাইমটাতে আমার হঠাৎ করে এই উপলব্ধিটা হইলো
যে ভাই আমার তো এরকম এখন কোভিডে তো সবাই দুনিয়াদারি সবাই মরে যাচ্ছে, এখন হঠাৎ করে যদি আমার উপর আমার ফ্যামিলির রেসপন্সিবিলিটি আসে তখন আমি কি করবো? আমার তো কোনো চাকরি নাই, তখন আসলে আমি কি করব? ঠিক আছে, জাস্ট এইটা মাথায় রেখেন, আপনার যত দ্রুত সম্ভব পায়ের নিচে মাটি পেতে হবে, আদারওয়াইজ ইউ উইল বি ইন বিগ বিগ ট্রাবল। ওকে, প্রথমে যেটা বললাম, প্রথমে আপনার পড়ার টেবিল হতে অপ্রয়োজনীয় বই যেগুলো ছিল বইগুলো সরাই ফেলবেন। এরপর হচ্ছে আপনি ব্যাংকের জন্য যে সিলেবাস আছে সেই সিলেবাসে কোন কোন সাবজেক্ট পড়তে হয় সেই সাবজেক্টগুলোর নাম আপনি লিখেন। সাবজেক্টগুলোর নাম আপনার এখানে লিখতে হবে না, আমি এখানে লিখে দিচ্ছি। বাংলা, ইংরেজি, ম্যাথ, সাধারণ জ্ঞান এবং আইসিটি। এই মোটা মোটা দাগে এই 5টা টপিক থেকে ব্যাংকের আপনার কি আসে, প্রশ্ন আসে। ঠিক আছে, এই 5টা, হ্যাঁ, এই 5টা থেকেই হচ্ছে আপনার কি আসবে, আপনার হচ্ছে প্রশ্ন আসবে। এই 5টা টপিক থেকে প্রশ্ন আসবে, তাহলে আমার এই 5টা টপিক পড়তে হবে। হুম, ওকে। তাহলে কিভাবে 5টা টপিক থেকে কি কি পড়তে হবে আমরা প্রথমে এটা দেখবো। এখন আমি একটু বলি আপনাদেরকে এই 5টা টপিক থেকে আসলে কি কি পড়তে হবে সেটা আমি একটু দেখবো। আমি যদিও এটা আমরা এর আগে কয়েকটা ক্লাসে পড়াইছি, কাজে আমি একটু দ্রুত যাব এইগুলোতে, এবং আপনারা যারা ক্লাসগুলো করেন নাই তাদের জন্য এটা তাদের জন্য এটা নতুন, আর যারা করেছেন তাদের জন্য রিক্যাপ সেশন হবে। আপনারা হচ্ছে বাংলা সাহিত্য বা এগুলো থেকে আমরা আসলে কি কি পড়তে পারি এটা দেখবো। মানে প্রত্যেকটা সাবজেক্ট থেকে কি কি পড়তে পারি দেখবো, এবং এই গুলো আসলে কিভাবে আমি শেষ করতে পারি, এবং একই সাথে আমরা হচ্ছে যে P2 এর আসলে কি প্ল্যান আছে এই সাবজেক্টগুলো নিয়ে, বা P2 আপনাকে কিভাবে হেল্প করতে পারে সেটার ব্যাপারেও আমি আপনাদেরকে গাইড করার ট্রাই করবো। চলেন আমরা বাংলা ভাষা এবং সাহিত্য দিয়ে শুরু করি। বাংলা ভাষা ও সাহিত্য আমরা জানি বাংলাতে টোটাল 25 নম্বর প্রশ্ন আসে। 25 নম্বর, এখানে ব্যাকরণে সব থেকে বেশি প্রশ্ন আসে, ব্যাকরণ আসে প্রায় 17 থেকে 18 নম্বরের প্রশ্ন ব্যাকরণ আসে, সাহিত্য থেকে আসে 7-8 নম্বরের প্রশ্ন। তার কাজে আপনি বুঝতে পারতেছেন এখানে সবচেয়ে বেশি ফোকাসটা করতে হবে ব্যাকরণ পার্টে। বাংলাতে সবচেয়ে বেশি ফোকাস, অর্থাৎ ব্যাংকের প্রিলি প্রিপারেশনে আপনার সবচেয়ে বেশি ফোকাসটা করতে হয়, বাংলার ক্ষেত্রে সবচেয়ে বেশি ফোকাস করতে হয় ব্যাকরণ পার্টে। ঠিক আছে, ব্যাকরণ কি পড়তে হবে, ব্যাকরণ কি পড়তে হবে, সাহিত্য কি পড়তে হবে, এগুলো আমরা দেখবো প্রথমে। ঠিক আছে, তারপর এগুলো দেখার প্রেক্ষিতে এগুলোর পার্সপেক্টিভে প্ল্যানটা আসবে। ঠিক আছে, আর সাহিত্য থেকে 7-8 নম্বরের প্রশ্ন থাকবে। ওকে, দেখেন বাংলা ভাষা ও সাহিত্য থেকে ভাষা, বর্ণ, ধ্বনি, শব্দ, পদ, সন্ধি, উপসর্গ, অনুসর্গ, বাক্য, প্রত্যয়, বানান, বাক্যশুদ্ধি, পরিভাষা, সমার্থক, অভিপরিদার্থক শব্দ, কারক, বিভক্তি, বাগধারা, বাক্য সংকোচন, মোটামুটি বাংলা ব্যাকরণের এই টপিকগুলো একই সাথে হচ্ছে আপনার এটার সাথে বোর্ড বইটা আপনার কি করতে হবে, পড়তে হবে। বোর্ড বইটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবেন। বোর্ড বইটা আলাদা করে আমার পড়তে হবে, 9-10-এর যে বোর্ড বইটা আছে এই বোর্ড বইটা পড়তে হবে। কেমন? এই বোর্ড বইটা পড়তে হবে। সাহিত্য পার্টে হচ্ছে প্রাচীন যুগ এবং মধ্যযুগ তো আমরা পড়বো, প্রাচীন যুগ এবং মধ্যযুগ পড়বো। এরপর হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক যে গল্প, চলচ্চিত্র, গান যেগুলো আছে সেগুলো আমরা দেখতে হবে। ভাষা আন্দোলন পড়তে হবে, পত্র পত্রিকার সম্পাদক, বিভিন্ন পত্রিকার সম্পাদককে, এগুলো দেখতে হবে। সাহিত্যিকগণের ছদ্মনাম দেখতে হবে। আর একটা জিনিস হচ্ছে বাংলা সাহিত্যে যা কিছু প্রথম, এইটার ব্যাপারে আমার কি করতে হবে, করতে হবে। বাংলা সাহিত্যে যা কিছু প্রথম, হ্যাঁ, মনে করেন যে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প কোনটা, বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি, হ্যাঁ, এগুলো। ঠিক আছে, এগুলো আপনার পড়তে হবে সাহিত্য পার্টে। তবে একটা কথা আমরা মাথায় রাখবো, ব্যাংকের যে সাহিত্য পার্ট এখানে তো আমরা দেখলাম 7 থেকে 8 নম্বরের প্রশ্ন আসে। এই 7 থেকে 8 নম্বরের প্রশ্ন আসে যেটা, সেই 7 থেকে 8 নম্বরের প্রশ্নের মধ্যে আধুনিক যুগ থেকে বেশি প্রশ্ন আসে। কাজেই ব্যাংকের সাহিত্য পার্ট পড়ার সময় আধুনিক যুগটাকে আমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বো। আধুনিক যুগের গুরুত্বপূর্ণ সাহিত্যিকদের নাম আমি গত ক্লাসে বলেছিলাম, আজকেও কিছু এখানে লিখে দিয়েছি। এই আপনারা তো এটা আপনারা কি পাবেন, ক্লাসটা তো আপনারা যেহেতু লাইভ হচ্ছে আপনারা লাইভ থেকে আবার দেখতে পারবেন, এটার পিডিএফটাও আপনারা পেয়ে যাবেন। কাজেই সাহিত্যিকগণের নাম আমি হচ্ছে আলাদা করে আর পড়ছি না। আশা করছি আপনারা যখন এটা পাবেন এখান থেকে আসলে এটা পিক করে নিতে পারবেন। আচ্ছা, এগুলো তো দেখছেন, এগুলো দেখেছেন। প্রথম বিষয় হচ্ছে এগুলো আসলে অনেকেই দেখেন না এর আগে, এটার জন্য এগুলো রিকেপ করা, প্লাস হচ্ছে এটার সাথে যেহেতু আমি প্ল্যানটাকে আপনার কি করেছি, লিঙ্ক করেছি, এই কারণে এগুলো একটু বলতে হচ্ছে। একই সাথে আরেকটা কথা হচ্ছে ম্যাথের বিষয়টা তো আমি বলি নাই, কাজে এখানে আপনি ম্যাথটা হচ্ছে কি আপনি এখানে আলাদা করে আমার কাছ থেকে হয়তো পাবেন আর কি, কিছু বাড়তি কিছু যদি পান খারাপ কি, তাই না? ওকে, তাহলে আমরা কি কি দেখলাম, বাংলা ব্যাকরণ পাঠ থেকে আমার কি কি পড়তে হবে, বাংলা সাহিত্য পাঠ থেকে আমার কি কি পড়তে হবে, এগুলো আমরা দেখলাম। ঠিক আছে, বাংলা সাহিত্য পাঠ, বাংলা ব্যাকরণ পাঠ। যেমন সাহিত্য পাঠে আমি যদি বলি, আপনি রবীন্দ্রনাথ, নজরুল, কেমন, এগুলো আপনি পড়লেন। রবীন্দ্রনাথ, নজরুল এগুলো পড়তে একটু সময় লাগবে কারণ এগুলো একটু ভাস্ট পড়া। বাট আপনার হচ্ছে যেমন সৈয়দ ওয়ালিউল্লাহ, এখান থেকে আসলে আপনি জীবনানন্দ দাশ, এখান থেকে আসলে খুব বেশি না, এখান থেকে আপনার ইনফরমেশন খুব বেশি থাকবে না। আমি একটু বলি, আমার বাংলা ক্লাসে আমি লাস্ট যে ব্যাংকের আপনার হচ্ছে প্রিলি পরীক্ষা হয়েছে,
আমি শওকত আলী পড়াইছিলাম, হ্যাঁ শওকত আলী পড়াইছিলাম। শওকত আলী পড়াইছি, ক্লাসে যা পড়ানো হয়েছে, ক্লাসে কিন্তু খুব বেশি পড়ানো হয় না, অল্প কিছুই পড়ানো হয়। সাহিত্য এবং ব্যাকরণ ক্লাস থেকেই সিংহভাগ কমন আসছে, সিংহভাগ প্রশ্ন ক্লাস থেকে কমন আসছে। ঠিক আছে, ক্লাস করলে আসলে উপকারটা কি? ক্লাস করলে উপকারটা হচ্ছে এটা যে স্যার আপনি কি তার মানে কি আপনি যেগুলো পড়ছেন পড়াইছেন এগুলো কি বইয়ের বাইরে ছিল? না, বইয়ের বাইরে ছিল না। বই থেকে যেগুলো মহা গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেগুলোই পরীক্ষাতে আসছে। সমস্যাটা হচ্ছে আপনি যখন ক্লাস করবেন, ক্লাসে যখন আমার কাছ থেকে আপনি শুনবেন আর আপনি নিজে যখন পড়বেন, আমরা নিজে পড়ার সময় অনেক সময় হয় কি আমরা চোখ বুলিয়ে যাই, একটা কথা মনে রাখবেন, আপনি চোখ বুলিয়ে যাওয়া থেকে আপনি কানে যেটা শুনছেন সেটা দীর্ঘস্থায়ী হয়, সেটা বেশি মনে থাকে। এই কারণে ক্লাসে যখন আপনি এই পড়াগুলো শুনবেন তখন এটা আরো আপনার জন্য অপেক্ষাকৃত দ্রুত কি হবে, মনে থাকবে আর কি। কেমন? তাহলে সাহিত্য এগুলো আমরা দেখলাম। কি কি বই লাগবে? আমি শুধু সাহিত্য বাংলা ব্যাকরণের জন্য এই দুইটা বইয়ের কথা বলবো, বাকিটা হচ্ছে আমি এর আগের ক্লাসগুলোতে বলেছিলাম। আর পিটুয়েতে যারা অ্যাডমিটেড হবেন তারা পিটুয়ের আপনার হচ্ছে লেকচার বুক যেটা আছে সেটা পড়লেই চলবে। বাংলা নিয়ে বললাম, এবার আসেন সাধারণ জ্ঞান প্রস্তুতি। সাধারণ জ্ঞানে 15 থেকে 20 মার্কের প্রশ্ন আসে, আবার সাধারণ জ্ঞানটা একই সাথে আপনার রিটেনের জন্য দরকার হয়। ঠিক আছে, আপনার হচ্ছে সাধারণ জ্ঞানে আপনার রিটেনের জন্য 30 মার্কের প্রশ্ন হয়, আবার প্রিলিতে 15 থেকে 20 মার্কের প্রশ্ন হয়। সো সাধারণ জ্ঞান প্রস্তুতিটা কিভাবে নেয়? সাধারণ জ্ঞান প্রস্তুতি কিন্তু একই সাথে আপনার কি জন্য সাধারণ জ্ঞান আপনার হচ্ছে যেটা সেটা কিভাবে প্রস্তুতি নেবেন সেটা বলছি। আচ্ছা, আপনাদের অনেকের অনেক প্রশ্ন আমি দেখতে পাচ্ছি, আপনাদের প্রশ্নগুলো আমি কোয়েশ্চেন আনসার একটা সেশন রেখেছি, ওই কোয়েশ্চেন আনসার সেশনে আনসার দিব। কেমন? আমি এখন যদি আনসারটা দিতে চাই তাহলে হয়তো একটু ইন্টারাপশন হয়ে যাবে। কেমন? আমি কোয়েশ্চেন আনসার সেশনে আনসারগুলো দিব। তো সাধারণ জ্ঞান প্রস্তুতি আমরা যেভাবে নিব সেটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষাতে বাংলাদেশ বিষয় আন্তর্জাতিক বিষয়গুলো মোট 20 নম্বর। হ্যাঁ, 20 নম্বর আপনি ধরতে পারেন যে 20 নম্বর থেকে আসে। এখানে সাম্প্রতিক থেকে আসে প্রায় 6 থেকে 8টা প্রশ্ন। 20টা প্রশ্নের মধ্যে অনেক সময় 10-12টা প্রশ্ন সাম্প্রতিক থেকে আসতে দেখা যায়, প্রিভিয়াস প্রশ্ন। আর একই সাথে আপনি আরেকটা জিনিস দেখবেন, সাধারণ জ্ঞানের প্রশ্নের জন্য প্রিভিয়াস প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। বিগত 5 বছরের যে প্রশ্নগুলো আছে সাধারণ জ্ঞানের, ওগুলো খুব গুরুত্ব দিয়ে পড়বেন সাধারণ জ্ঞানের প্রিপারেশনের জন্য। ঠিক আছে, সাধারণ জ্ঞান হচ্ছে আমরা দুই ভাগে ভাগ করি, এটা আমরা জানি মোটামুটি সবাই যে বাংলাদেশ বিষয়গুলো আন্তর্জাতিক বিষয়গুলো থেকে প্রশ্ন আসে। সাম্প্রতিক থেকে কেমন প্রশ্ন আসে একটু আগে আপনাদেরকে বললাম। সাম্প্রতিক থেকে তো সাধারণ জ্ঞানের অনেকগুলো প্রশ্নই আসে। সো সাম্প্রতিক খুবই গুরুত্বপূর্ণ ব্যাংকের জন্য। এখন সাম্প্রতিক যেহেতু খুব বেশি গুরুত্বপূর্ণ, তাহলে কি আজ থেকে আমরা সাম্প্রতিক পড়া শুরু করবো? ডেফিনেটলি না, আমরা আজ থেকে সাম্প্রতিক পড়া শুরু করবো না, কারণ আমাদের পরীক্ষা এখন অনেক দেরি আছে। সো আমরা সাম্প্রতিক পড়বো সময় মতো, পরীক্ষার 1 বা 2 মাস আগে। ঠিক আছে, কারণ আজকের সাম্প্রতিক 1 বছরের পরে কি হয়ে যাবে, সেটা অতীত হয়ে যাবে। কাজে যখন আমাদের পরীক্ষা, সেই পরীক্ষার 1 বা 2 মাস আগের যে সাম্প্রতিক সেগুলো আমি পড়বো। এখন ওই 1 বা 2 মাস আগে সাম্প্রতিক গুলো কোথায় পাবো? ওগুলো পিটুয়ে আপনাকে দিয়ে দিবে। যারা পিটুয়েতে অ্যাডমিটেড হবেন তারা পিটুয়ে থেকে পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে আমি তো পিটুয়েতে অ্যাডমিটেড হব না চিন্তা করছি, তাহলে আমি এগুলো কোথায় পাবো? আপনি তখন যখন পরীক্ষা দিতে যাবেন তার আগে যদি সাম্প্রতিকের কোনো বই লাইব্রেরিতে দেখেন, সেই সাম্প্রতিকের বইটা দেখতে পারেন, অথবা পরীক্ষার ঠিক আগের 2 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর তথ্য দেখতে পারেন। আর যারা পিটুয়েতে অ্যাডমিট হবেন তারা হচ্ছে সাম্প্রতিক যে তথ্যগুলো আছে এগুলো তথ্যগুলোর জন্য আলাদা করে প্রিপেয়ার্ড নোট পাবেন, আর এক্সট্রা ক্লাসও হবে। এখন তাইলে বিষয়টা হচ্ছে কি, ওই বিষয়টা হচ্ছে কোচিং এবং কোচিং না হওয়ার মধ্যে পার্থক্যটা কোন জায়গায় দেখেন। কোচিং এ যারা থাকবে তারা হয়তো জিনিসগুলো হচ্ছে কি করবে, গোছানো আকারে পেয়ে যাবে। হ্যাঁ, তার হয়তো একটু কম কষ্ট করতে হবে। যে কোচিং এ যে থাকবে না বা কোচিং এ যে ভর্তি হবে না, সেও সেম পড়াই পড়বে, তার হয়তো একটু বেশি সময় নিয়ে গুছাই নিয়ে পড়তে হবে, এতটুকুই। ঠিক আছে? আচ্ছা, বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ টপিকগুলো আমরা একটু দেখবো এখানে। হ্যাঁ, বাংলাদেশ বিষয় প্রস্তুতিতে আমরা কি কি দেখবো? প্রাচীন যুগ দেখবো, তারপর হচ্ছে প্রাচীন যুগের যে বিভিন্ন সভ্যতাগুলো আছে সেগুলো আমাদের একটু পড়তে হবে। ভাষা আন্দোলন থেকে 70 পর্যন্ত মুক্তিযুদ্ধ, ভাস্কর্য স্থাপন, কিছু জিনিস এখানে মার্ক করছি। হ্যাঁ, আমি যেগুলো মার্ক করছি এগুলো ব্যাংকের জন্য বেশি গুরুত্বপূর্ণ, এগুলো পড়বেন। যেমন ভাস্কর্য স্থাপনা, জাতীয় সংসদ, অর্থ বাণিজ্য থেকে তো মাস্ট প্রশ্ন আসবেই। ব্যাংকে অর্থ এবং বাণিজ্য থেকে অবশ্যই প্রশ্ন আসবে। জনসংখ্যা, শিল্প সংস্কৃতি, জাতীয় অর্জন মাস্ট, জাতীয় অর্জন অবশ্যই দেখবেন, এগুলো একটু ভালো করে দেখবেন। এবার আসেন আন্তর্জাতিক বিষয়গুলো থেকে কি পড়তে হবে। আন্তর্জাতিক বিষয়গুলো থেকে প্রাচীন সভ্যতা, মহাদেশ পরিচিতি, এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ না। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আন্তর্জাতিক থেকে হচ্ছে খেলাধুলা, কারণ খেলাধুলা থেকে ব্যাংকে কিন্তু প্রশ্ন আসে। আর হচ্ছে সংগঠন, সংস্থা ও জোট, এগুলো ভালো করে দেখবেন। সংগঠন, সংস্থা ও জোট থেকে কি কি পড়তে হবে সেটাও আমি স্পেসিফাই করে দিচ্ছি, চলেন আমরা দেখি।
আমরা আন্তর্জাতিক বিষয় বলে হচ্ছে যে বিভিন্ন যে মহাদেশ বা বিভিন্ন দেশ যেগুলো পড়বো, এই দেশগুলোর মধ্যে হচ্ছে আপনার খুব কমন কিছু দেশ থেকে আসলে ফ্রিকোয়েন্টলি প্রশ্ন আসতে দেখা যায়। এটা শুধু ব্যাংক বলে না, যে কোনো পরীক্ষার জন্য আপনি দেখবেন, যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউক্রেন সংকট চলতেছে জানেন, রাশিয়া, চীন, ঠিক আছে, তারপর হচ্ছে কোরিয়া সবসময় গুরুত্বপূর্ণ আমাদের জন্য, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য তো আপনি এখন দেখতেছেন একটা হট টপিক। এরপর হচ্ছে ইরান, আমরা দেখবো এখন এখন এখনের জন্য ইরান খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এগুলো আমাদের দেখতে হবে, এই দেশগুলোর থেকে বেশি করে প্রশ্ন পড়তে হবে। অর্থাৎ আমার মাথায় রাখতে হবে আমি যখন পরীক্ষা দিতে যাব তার আগে, তার মাসখানেক বা 2-3 মাসের মধ্যে কোন দেশগুলাতে আসলে যুদ্ধ বিগ্রহ চলতেছে বা কোন দেশগুলো আসলে ইন্টারনাল বিভিন্ন প্রবলেম ফেস করতেছে, যে যে দেশ বারবার আপনার হচ্ছে কি পত্র পত্রিকাতে নাম আসতেছে, ওই দেশগুলোর ব্যাপারে জানতে হবে। ওই দেশগুলোর ব্যাপারে আমরা কি জানবো? ওই দেশগুলোর রাজধানীর নাম কি সেটা জানবো, ওই দেশের রাষ্ট্রপ্রধান কি সেটা আমরা জানবো, ওই দেশের কারেন্সির নাম কি সেটা আমরা জানবো, ওই দেশের সেন্ট্রাল ব্যাংকের নাম কি সেটা আমরা জানবো। ঠিক আছে, মোটা দাগে আমি আবার বলছি, একটু খেয়াল করেন, যে যে দেশগুলো গুরুত্বপূর্ণ, তো গুরুত্বপূর্ণ দেশ আমরা কিভাবে বুঝবো? গুরুত্বপূর্ণ দেশ আমরা বুঝবো হচ্ছে আমরা যখন পরীক্ষা দিতে যাব, আমাদের পরীক্ষা দেওয়ার আগে, যেমন এই মুহূর্তে যদি আপনার পরীক্ষা হয় তাহলে আপনার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে ইরান, তাই না? ইরান এখন আপনার জন্য গুরুত্বপূর্ণ একটা দেশ। ইউএসএ আপনার জন্য এখন একটা গুরুত্বপূর্ণ দেশ। কেমন? সো আপনার যেটা জানতে হবে সেটা হচ্ছে যে দেশটা তখনের জন্য গুরুত্বপূর্ণ, সেই দেশের রাজধানীর নাম কি, সেই দেশের কারেন্সির নাম কি, সেই দেশে ওই মুহূর্তে কি কারণে আসলে ট্রাভেলে পড়েছে, ওই দেশের সাথে ইনভলভড অন্যান্য দেশের যে সীমান্ত রেখা আছে সেগুলো, এগুলোর ব্যাপারে আমরা মোটামুটি জানলেই চলবে। তারপর হচ্ছে বিখ্যাত স্থান, বৃহত্তম উচ্চতম স্থান, এগুলো দেখবো। ভূ রাজনীতি দেখবো। সীমারেখা প্রণালী, সীমারেখা প্রণালী দেখবো। হরমুজ প্রণালী নিয়ে তো বুঝতেই পারছেন পুরো আপনার হচ্ছে বাংলাদেশ কয়দিন পর কি হবে বলা যাচ্ছে না যদি এই যুদ্ধ এভাবে চলতে থাকে। হ্যাঁ, তো প্রণালী, সীমারেখা এগুলো গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে বিভিন্ন দেশের মধ্যে যে বিবাদপূর্ণ স্থান আছে এগুলো একটু দেখতে হবে। ব্যাংকের জন্য যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সংস্থা, সংগঠন ও জোট থেকে আবার প্রশ্ন ভালো করে পড়তে হবে। কেমন? সংস্থা, সংগঠন, জোট থেকে আমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ। ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ পড়বো আমরা, বিমস্টেক পড়বো, ব্রিক্স পড়বো, ওপেক পড়বো, কোয়াড পড়বো, ঠিক আছে, ডাব্লিউটিও পড়বো, কমনওয়েলথ পড়বো, ন্যাটো পড়বো, ঠিক আছে, এডিবি পড়বো, ঠিক আছে। ওকে, আমরা এডিবি পড়বো। আচ্ছা, আমাকে একটু বলেন, সংস্থা, সংগঠন এবং জোট থেকে আমরা আসলে মোটা দাগে কি কি বেশি করে পড়তে হবে সেগুলো আমরা দেখলাম। এখানে মোটামুটি কোন কোন সংস্থাগুলো পড়তে হয় সেটা নাম দেওয়া আছে, তবে সবচেয়ে বেশি গুরুত্ব কোনগুলো দেওয়া হবে দিতে হবে সেগুলোর নিচে আন্ডারলাইন করে দেওয়া হয়েছে। পরিবেশ থেকে হচ্ছে বিভিন্ন যে কপ এর ব্যাপারে জানবেন, তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ কনভেনশন বা প্রোটোকল, অর্থাৎ রিসেন্ট, ওগুলা কিন্তু পরিবেশের প্রশ্নগুলো রিসেন্ট থেকে আসবে, পরিবেশের প্রশ্নগুলো আসবে রিসেন্ট থেকে। প্রিভিয়াস প্রশ্ন সলভ করতে শুরুতেই বলেছি কমন টপিকগুলো বারবার করে ভালো করে পড়ে ফেলবেন আর রিভিশন দিবেন। সাধারণ জ্ঞানে অনেক বেশি পড়া মনে হলো, পড়া আসলে ওরকম বেশি হবে না, পড়া ওরকম বেশি হবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেহেতু ব্যাংকের সাধারণ জ্ঞানে রিসেন্ট টপিক থেকে বেশি প্রশ্ন আসে, রিসেন্টটাকে বেশি ফোকাস দিবেন। সাম্প্রতিক দেশীয় গুরুত্বপূর্ণ ঘটনা, পরীক্ষার ইমিডিয়েট আগে কি পড়বো আমরা একটু দেখি। পরীক্ষার আগে আগে যে জিনিসগুলো বেশি বেশি করে দেখে যাবো সেটা হচ্ছে বাজেট। বাজেট থেকে প্রশ্ন আসবেই। অর্থনৈতিক সমীক্ষা, জনশুমারি, বিশ্ব অর্থনীতি, খেলাধুলা, পুরস্কার। পরীক্ষার ইমিডিয়েট আগে এই জিনিসগুলো বেশি করে আমি কি করব, রিভিশন দিয়ে যাব। লিখিত তো প্রশ্ন থাকবে 10টা, যেগুলো বলছি এগুলো যদি ভালো করে পড়েন তাহলে লিখিত কভার হয়ে যাবে আপনার। ঠিক আছে, লিখিত 30 মার্কে কভার হয়ে যাবে। তবে লিখিত তো একটা বিষয় আছে, প্রিলিতে তো আপনি অপশন পাবেন, লিখিত তো আসলে অপশন পাবেন না। কাজে পড়ার সময় এমন ভাবে পড়বেন কমন টপিক যেগুলো আছে সেই টপিকগুলো যেন আপনার কি হয়ে যায়, ঝাড়া মুখস্থ হয়ে যায়। কেমন? যেমন মনে করেন ইরানের রাজধানীর নাম কি, এখন ইরানের রাজধানীর নাম কি আপনি অপশন দেখে বলতে পারতেছেন, কিন্তু আপনার এই ইরানের রাজধানীর নাম কি এটা কিন্তু রিটেনে ডিরেক্ট চলে আসতে পারে। তো ডিরেক্ট চলে আসে তখন কিন্তু আপনি আর অপশন পাবেন না। কাজে তখন আপনার ওটা কি করতে হবে, এই অর্থাৎ যেগুলো কমন পড়া আছে সেগুলো এমন ভাবে পড়বেন যেন মুখস্থ থাকে। স্মার্ট প্রস্তুতি নিলে প্রিলি এবং লিখিত দুই জায়গাতে সাধারণ জ্ঞানে অসাধারণ হওয়া যাবে যদি আমি একটু গুছিয়ে পড়াশোনা করতে পারি। এবার আসেন ইংলিশ, খুব বেশি কিছু বলবো না, ভোকাবুলারি, গ্রামার এবং লিটারেচার থেকে 1-2 নম্বরের প্রশ্ন আসবে। এখানে লিটারেচারের জন্য লিটারেচার সাধারণত আসে না, তারপরও রিসেন্ট পরীক্ষাতে আসতে দেখা গেছে, এই জন্য গুরুত্বপূর্ণ কয়েকজন রাইটারের নাম এখানে বলা আছে, যেমন এডমন্ড স্পেন্সার, মার্লো আছে, ফ্রান্সিস বেকন আছে, জন ডান, শেক্সপিয়ার, মিল্টন, আলেকজান্ডার পোপ, ওয়ার্ডসওয়ার্থ, তারপর হচ্ছে কলরিজ, শেলি, বায়রন, কিটস। আমি এখানে যেগুলো বলেছি, যে যে রাইটার বলেছি এই রাইটারগুলো দেখলেই চলবে যদি আপনি লিটারেচার পড়তে চান। আপনি যদি চান যে না স্যার আমি লিটারেচার পারবো না, কঠিন, আমার কাছে কঠিন লাগে, আমি বাদ দিতে চাই, আপনি বাদ দিতে পারেন, কিছু সমস্যা হবে না। কেমন? ভোকাবুলারি দেখেন,
আমি একটু বলি ভোকাবুলারিতে কি কি পড়তে হবে। এগুলোতে এখানে আছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফ্রেজ এন্ড ইডিয়মস আছে, স্পেলিং আছে, হ্যাঁ এগুলো আছে। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, না অর্থনৈতিক সমীক্ষা পড়লে অর্থনৈতিক সমীক্ষার মধ্যেই আপনার ওই জনসংখ্যা পরিসংখ্যান চলে আসবে, কেমন, ওইটা আলাদা করে আর পড়া লাগবে না, অর্থনৈতিক সমীক্ষা পড়লেই চলবে। দেখেন ভোকাবুলারির ব্যাপারে একটু কথা বলি। ভোকাবুলারি এখানে যেগুলো দেখতেছেন, আমি ওই যে বলি ভোকাবুলারিকে আমি দুই ভাগে ভাগ করি, এটা আগে আপনাদেরকে ক্লাসে বলেছিলাম। সেটা হচ্ছে ভোকাবুলারি দুইটা, একটা হচ্ছে শর্ট সিলেবাস আর একটা হচ্ছে লং সিলেবাস। শর্ট সিলেবাসের মধ্যে হচ্ছে যেগুলোর পড়া কম সেগুলোকে আমি শর্ট সিলেবাস বলছি। তাহলে ভোকাবুলারি পড়া কম কোনগুলোতে? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফ্রেজ এন্ড ইডিয়ম, স্পেলিং, এগুলোতে আসলে পড়া কম। মানে এগুলোতে আপনি যেমন স্পেলিং এর কথা আপনাদেরকে একটা কথা আমি বলেইছি, দায়িত্ব নিয়ে বলেছি, সেটা হচ্ছে স্পেলিং এ যদি আপনি বিগত হচ্ছে প্রশ্নগুলো পড়েন তাহলে এর বাইরে থেকে আসলে কোনো প্রশ্ন আসবে না, এই প্রশ্নগুলো থেকে ফ্রিকোয়েন্টলি প্রশ্ন আসতে দেখা যায়। কাজে এগুলো আসলে শর্ট সিলেবাস, আপনি যদি এগুলো পড়েন তাহলে দেখবেন ইংরেজি অনেকটুকু কভার করে ফেলছেন ভোকাবুলারিতে। এখন ভোকাবুলারি তো আসলে আমাদের একটা সমস্যা, ঠিক আছে? ভোকাবুলারিটা তো আমাদের একটা কি বাইবর্ন প্রবলেম, যে ভোকাবুলারি ইংরেজি ভোকাবুলারি তো আমাদের কঠিন, হ্যাঁ অনেক কঠিন, অনেক ডিফিকাল্ট লাগে, হ্যাঁ অনেক যন্ত্রণাদায়ক মনে হয়। তাহলে কি করবো শুনেন, পিটুয়েতে ভোকাবুলারির উপর আলাদা ক্লাস আছে। হ্যাঁ পিটুয়েতে ভোকাবুলারির উপর আলাদা ক্লাস আছে। গুরুত্বপূর্ণ যে ভোকাবুলারি গুলো আছে সেগুলো ক্লাসে শেখানো হবে, রুট ধরে ক্লাসে শেখানো হবে। কাজেই ভোকাবুলারি নিয়ে অন্তত পিটুয়েতে ভোকাবুলারি যারা এডমিটেড মানে এডমিট হবেন, হ্যাঁ তারা আশা করছি ভোকাবুলারির এই জায়গাটাতে আপনারা একটা অ্যাডভান্টেজে থাকবেন। কারণ পিটুয়েতে ভোকাবুলারি ক্লাস আলাদাভাবে আছে, ভোকাবুলারি ক্লাস আছে, আপনাকে বলা হবে না যে এমন এই ভোকাবুলারি গুলো পড়ে মুখস্থ করে আছেন কালকে পরীক্ষা নেবে, এরকম না। ভোকাবুলারি শব্দগুলো আপনাকে এখানে দেখায়, অর্থাৎ স্লাইডে দেখিয়ে ওই শব্দগুলো রুট ধরে ধরে আপনাকে অনেকগুলো শব্দ আপনাকে কি করানো হবে, ক্লাসে পড়ানো হবে, ক্লাসে মুখস্থ করানো হবে। কাজেই ভোকাবুলারি আপনি আস্থা রাখতে পারেন যে অনেক ভোকাবুলারি, সব ভোকাবুলারি তো আর ক্লাসে বসে পড়ানো সম্ভব না, বাট পরীক্ষায় আসার উপযোগী অনেকগুলো ভোকাবুলারি আপনাকে কিন্তু ক্লাসেই পড়াই দেওয়া হবে। এটা কিন্তু খুব বড় একটা প্লাস পয়েন্ট আপনার জন্য হবে। অ্যানালজি এবং গ্রুপ ভার্ব এগুলো তো আসলে পড়া বেশি না, প্রিভিয়াস প্রশ্ন ভালো করে পড়লেই চলবে। আর লম্বা সিলেবাসের মধ্যে আছে সিনোনিম, অ্যান্টোনিম, রিপ্লেসিং ওয়ার্ড, সেন্টেন্স কমপ্লিশন। এগুলোর জন্য যেটা করবেন, সিনোনিম অ্যান্টোনিমের জন্য যেটা করবেন আপনি, এমনিতে তো সিনোনিম যারা এটা হচ্ছে যারা পিটুয়েতে ভর্তি হবেন তাদেরকে তো সিনোনিম অ্যান্টোনিম এগুলো ক্লাসে পড়ানো হবেই। এখন এর কথা হচ্ছে যারা পিটুয়েতে ভর্তি হবেন এবং যারা হবেন না সকলের জন্যই প্রযোজ্য। সিনোনিম অ্যান্টোনিম এই দুটো জিনিস বিগত 10 বছরের প্রশ্ন যারা মুখস্থ করে ফেলেন, বিগত 10 বছরের প্রশ্ন, অনেক বেশি কঠিন কিছু না। আপনি যে কোনো একটা বই ধরে সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করার চাইতে বিগত 10 বছরের প্রশ্ন পড়া অপেক্ষাকৃত অনেক অনেক এবং অনেক সহজ, এবং যেটা আপনি আগামী 15 দিনের মধ্যে শেষ করতে পারবেন। সো আপনি বিগত 10 বছরের সিনোনিম এবং অ্যান্টোনিমে যত প্রশ্ন আসছে এগুলো ভালো করে পড়েন। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অ্যানালজি, স্পেলিং যেগুলো আছে এগুলো শর্ট সিলেবাস বলেছি, এগুলো পি2 এর ভোকাবুলারি বই যেটা আছে ওটা যদি কালেকশনে থাকে ওটা থেকে এগুলো শেষ করে ফেলেন। ভোকাবুলারি আশা করছি আপনি ভোকাবুলারি ভালো করতে পারবেন। স্যার ভোকাবুলারি কেন এত বেশি গুরুত্ব দিচ্ছেন? কারণ ব্যাংকের ইংলিশ পরীক্ষা প্রিলিমিনারি মানে ভোকাবুলারির আধিক্য বেশি। এই পরীক্ষাতে অর্থাৎ ব্যাংকের ইংরেজি প্রিলিতে ভালো করতে হইলে আপনার ভোকাবুলারি ভালো করতেই হবে। ভোকাবুলারি ভালো না করলে আপনি ইংলিশে 25 মার্কের মধ্যে 10 থেকে 15 মার্ক আপনার নাই হয়ে যাবে, জায়গায় নাই হয়ে যাবে। কাজেই ভোকাবুলারি আপনার এখানে স্কিপ করার বা ভোকাবুলারিকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। এই কারণে ভোকাবুলারির উপর এত বেশি গুরুত্ব দিচ্ছি। প্ল্যান ইজ সো সিম্পল, পিটুয়েতে যারা ভর্তি হবেন তারা ভোকাবুলারি ক্লাস পাবেন, এটা হচ্ছে আপনার জন্য বোনাস, ক্লাসে আপনি ভোকাবুলারি শিখতে পারবেন, নাম্বার 1। নাম্বার 2, পিটুয়েতে যারা ভর্তি হবেন পিটুয়েতে ডেইলি টার্গেট নামে একটা সেকশন আছে। ডেইলি টার্গেট সেকশনে আপনাকে পিটুয়ের যে ব্যাংক ভোকাবুলারি বইটা আছে ওই ভোকাবুলারি বইটা শেষ করানো হবে। এই দুটো হচ্ছে পিটুয়েতে যারা অ্যাডমিটেড তাদের জন্য। এবার আসেন যারা পিটুয়েতে চিন্তা করলেন যে আপনি কোচিং এ ভর্তি হবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি কোচিং করবেন না, ওকে ওয়েল এন্ড গুড। আপনি তাহলে কিভাবে করবেন? আপনি যেটা করবেন, আপনি যে কোনো একটা প্রিভিয়াস ব্যাংক ভোকাবুলারি বই কিনবেন, কিনে ওখান থেকে বিগত 10 বছরের সিনোনিম অ্যান্টোনিম সলভ করবেন কয়েকবার করে, একবার না কয়েকবার করে সলভ করবেন। এর পাশাপাশি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অ্যানালজি, স্পেলিং এগুলো যে কোনো একটা বই থেকে ধরে পড়ে ফেলবেন। এগুলোর জন্য প্রিভিয়াস পড়বেন না, কারণ এগুলো প্রিভিয়াস পড়ে কভার করতে পারবেন না, এগুলোর পড়া কম, এগুলো বই থেকে সরাসরি শিখবেন। আশা করছি ইংরেজি ভোকাবুলারির প্রিপারেশন কিভাবে নেবেন, যারা পিটুয়েতে আসবেন বা যারা পিটুয়েতে আসবেন না সবার জন্য একটা ক্রিস্টাল ক্লিয়ার মেসেজ আমি দিতে পারছি। পিটুয়ের ভোকাবুলারি বই টোটালি আলাদা আছে, ইংলিশ গ্রামার বই একটা, ভোকাবুলারি বই আরেকটা, ভোকাবুলারি বইটা টোটালি আলাদা বই। তাহলে পিটুয়ের ব্যাংক ভোকাবুলারি বইটাতে আসলে কি কি আছে?
পিটুয়ের ব্যাংক ভোকাবুলারি বইটার মধ্যে আছে যেটা, সেটা হচ্ছে ব্যারন্সের যে 333টা হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড যেটা আছে সেই ওয়ার্ডের ওগুলো এখানে নিয়ে আসা হয়েছে। পরীক্ষায় আসার উপযোগী 200টা গুরুত্বপূর্ণ ওয়ার্ডকে এখানে পিক করা হয়েছে, যেগুলো ফ্রিকোয়েন্টলি পরীক্ষাতে আসতে দেখা যায়। ঠিক আছে, অ্যানালজি দেওয়া আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দেওয়া আছে, এগুলো আপনার পিয়ারসনের বই, তারপর হচ্ছে আরো বিভিন্ন সোর্স থেকে নেওয়া হয়েছে, জিআরই বিগ বুক সহ আরো বিভিন্ন সোর্স থেকে নেওয়া হয়েছে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফ্রেজ এন্ড ইডিয়মস এর ক্ষেত্রেও সেম। এবার আসেন গ্রামারের প্রিপারেশন। যদিও আমি বলেছিলাম আপনাদের প্রশ্নগুলো ক্লাস শেষে করতে, একজন একটা প্রশ্ন করেছেন, যেহেতু প্রশ্নটা একটু গায়ে লেগেছে আমার, এই কারণে উত্তরটা আমার দিতে হচ্ছে। প্রশ্নটা ভ্যালিড কোশ্চেন, কোশ্চেনটা 100% ভ্যালিড। একজন বলছেন প্রথম কয়েকদিন যেভাবে ক্লাস ভালো হয় পরে ক্লাস ঠিক সেভাবে হবে তো? যদি আপনার কাছে মনে হয় পিটুয়েতে ক্লাস করতে গিয়ে, হ্যাঁ পিটুয়েতে ক্লাস করতে গিয়ে কোনো একটা পর্যায়ে যদি আপনার কাছে মনে হয় যে না, এরা তো শুরুতে যেভাবে কথা বলেছে এরা আসলে ওভাবে করে সার্ভিস দিচ্ছে না বা ওভাবে করে পড়ছে না, আপনি সরাসরি পিটুয়েতে কমপ্লেন করবেন, কমপ্লেন করে আপনার প্রবলেমটা জানাবেন। প্রবলেম জানাই বলবেন যে আপনাদের এরকম কমিটমেন্ট ছিল, আপনি এই কমিটমেন্ট রাখেন নাই, হ্যাঁ এই কমিটমেন্ট আপনি রাখেন নাই, এটা বলবেন। এরপর পিটুয়ের মতো করে বিষয়টা দেখবে। আপনি পিটুয়েতে যারা অলরেডি ব্যাংক কোর্স করেছে তাদের কাছ থেকে এটা ভেরিফাই করে নিতে পারেন। লাস্ট অফ অল একটা কথা আমি বলবো, আমি যে কথাটা বলতেছি আমার কথার একটা ওয়েট আছে। আমি এটা হয়তো আপনি আপনি মানে আমরা একজন আরেকজন অপরিচিত বলে হয়তো আপনি আমার কথা আপনি হয়তো ইয়া মনে হইতে পারে যে আপনি তাই কোচিং এর সুনাম করবেনই। কোচিং এর সুনাম করার আমার আসলে কিছু নাই। আমি পার্সোনালি যেটা বলতেছি সেটা হচ্ছে আমি এই জিনিসটা রিয়েলাইজেশন থেকে বলছি। আপনি আপনি বিশ্বাসটা রাখতে পারেন, ঠিক আছে? অন্তত এই কথাটার উপর বিশ্বাস রাখতে পারেন যে আউ ফাউ কথা বলে আসলে সেশন আমি অন্তত নিব না, ঠিক আছে? এইটা দিন শেষে তো আসলে যেটা করতে হয় সেটা তো আসলে আমাদের অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কোথাও না কোথাও কাউকে না কাউকে তো আমাদের বিশ্বাস করতে হয়। এই জায়গাটাই বলবো আর কি, কারণ যেহেতু আপনি এখনো ভর্তি হন নাই বা আপনি যেহেতু ক্লাস করেন নাই, কাজেই এখন তো আপনাকে আসলে এটার এভিডেন্স দেওয়া পসিবল না। আপনি অন্য কারো কাছ থেকে আসলে জেনে নিতে পারেন যারা পিটুইতে অলরেডি ক্লাস করেছেন, অথবা আপনি নিজে আপনি এটা তো কিস্তিতে সম্ভবত কিস্তিতে ইয়ে আছে আপনার হচ্ছে ভর্তি সুযোগ আছে যে প্রতি মাসে আপনি টাকা দিয়ে ইনস্টলমেন্ট দিয়ে ইয়ে করতে পারবেন। তো আপনি তো বলছেন যে শুরুতে ভালো ক্লাস হয়, তাহলে শুরুর ক্লাসগুলো আপনি করে দেখেন, ঠিক আছে? শুরুর ক্লাসগুলো করার পরে তারপর যদি মনে হয় যে না শুরুর ক্লাস থাকলেও পরবর্তীতে তারা আসলে এটা রাখছে না, তাহলে পরবর্তীতে আর কন্টিনিউ করবেন না, এই আর কি। স্যার শুরুতে অনেকগুলো অনলাইন ক্লাস ভালো হলেও পরে আর গুরুত্ব দেওয়া হয় না। ভেরি গুড কোয়েশ্চেন এবং রিলেভেন্ট কোয়েশ্চেন, একই সাথে হচ্ছে ভ্যালিড কোয়েশ্চেন। এটা হয় আমিও জানি, আমি আপনার সাথে শতভাগ একমত। তবে মনে হয় পিটুয়ে ওরকম না, বাকিটা হচ্ছে টাইম উইল সে, কেমন? আদারওয়াইজ আমার একটা গালাগালি করে নিয়েন আর কি, হ্যাঁ যে আপনার কথা শুনে ভর্তি হয়েছিলাম এটা, ঠিক আছে? ওকে ওকে। ইংলিশ প্রিপারেশন আসলে কি নিতে পারি দেখি। ইংলিশ প্রিপারেশন হচ্ছে দেখেন আমি আমার মতো করে বললাম, দিন শেষে ভর্তি হওয়া না হওয়াটা আপনার উপর, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দিন শেষে কাউকে না কাউকে আপনার বিলিভ করতেই হবে, এটাই হচ্ছে ট্রু। এখন বাকিটা হচ্ছে আপনার উপর, ঠিক আছে? বাকিটা হচ্ছে আপনার উপর, আপনি চয়েস ইজ ইউর্স, ঠিক আছে? আমার কাছে যথেষ্ট সময় আছে। আর্থিক সমস্যা থেকে আমি কোনো কোচিং এ ভর্তি হচ্ছি না আপাতত, এতে কি আমার কোনো ক্ষতি হবে? না, কোনো ক্ষতি হবে না। কোচিং এ পড়লে পড়াটা জাস্ট গুছানো হবে এই। আর আর্থিক সমস্যা যেটা পিটুয়ের কোর্স ফি যেটা আছে সেটা সম্ভবত প্রতি মাসে 1,000 টাকা ইনস্টলমেন্টে দেওয়া যায়। আমার মনে হয় এটা খুব বেশি বার্ডেন হওয়ার কথা না। তারপরেও প্রত্যেকের সমস্যা তো আলাদা। আমি জানি না আপনার সমস্যাটা আসলে কতটা তীব্র। যদি ভর্তি হতে নাও পারেন ক্ষতি নাই, নিজের মতো করে গুছিয়ে পড়াশোনাটা করতে হবে, এটাই, ঠিক আছে? ওকে। গ্রামার প্রিপারেশনে যেটা করতে হবে দেখেন, ব্যাংকের ইংলিশ প্রিপারেশনের ক্ষেত্রে ভোকাবুলারিটা যত বেশি হাইলাইট আমি করেছি, গ্রামারটাকে ওভাবে হাইলাইট করবো না, তবে গ্রামার আপনার রিটেন পার্টের জন্য দরকার হবে, যার ফলে আপনি গ্রামারের ক্ষেত্রে রাইট ফর্ম অফ ভার্ব, পার্টস অফ স্পিচ, কারেকশন, ন্যারেশন, ভয়েস এই টপিকগুলো প্রিলির জন্য ভালো করে দেখবেন। বাট ওভারঅল গ্রামার পার্টটা আপনার জানা ভালো দখল রাখা লাগবে আপনার, কারণ আদারওয়াইজ আপনি ভালো ইংরেজি লিখতে পারবেন না, কেমন? যেভাবে হওয়া উচিত ইংরেজি প্রস্তুতি, ইংরেজিতে ব্যাংকের প্রিলিতে ভোকাবুলারি ট্রাম কার্ড মনে রাখবেন। এখানে হচ্ছে পিটুয়ের ভোকাবুলারি এবং প্রিভিয়াস পড়বেন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফ্রেজ, ইডিয়মস, অ্যানালজিতে পিটুয়ের ভোকাবুলারি বই এবং প্রিভিয়াস ভালো করে পড়বেন। স্পেলিং এর জন্য কেবল প্রিভিয়াস কোয়েশ্চেন ভালো করে পড়লেই চলবে। সিনোনিম অ্যান্টোনিমের জন্য বিগত 10 বছরের ব্যাংক কোয়েশ্চেনগুলো ভালো করে নেবেন। এটা ছাড়া পিটুয়েতে যারা ভর্তি হবেন তারা কাহুত খেলতে পারবেন। আমি কাহুতের ব্যাপারে আগেও বলেছি ক্লাসে, কাহুত হচ্ছে একটা কুইজ টাইপের গেম। মনে করেন আপনি আজকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন শেষ করেছেন বা ফ্রেজ এন্ড ইডিয়ম শেষ করেছেন, এটার উপর একটা কাহুত হইলো। এই কাহুত হওয়া মানে আপনার এটা আবার রিভিশন হয়ে গেল। আপনি এখানে এগুলো যখন কুইজ আকারে পরীক্ষা দিচ্ছেন তখন যেগুলো ভুল করতেছেন সেগুলো কিন্তু মনে থাকবে। আর কাহুতে যারা ভালো করবেন তারা তো পিটুয়ে থেকে অনেক অনেক পুরস্কার পাবেনই।
তাহলে আমি কোথা থেকে পড়তে পারি? P2 এর লেকচার বুক আছে, P2 এর ক্লাস লেকচার ভালো করে দেখবেন ইংরেজির জন্য। এটা ছাড়া ক্লিফস টোফেল, পিসি দাস এই বইগুলো ভালো করে দেখতে পারেন। ক্লিফসের টোফেলটা এবং পিসি দাস এই বইগুলো গ্রামারের জন্য দেখতে পারেন। ভোকাবুলারির জন্য কোন বইটা দেখবো? ভোকাবুলারির জন্য প্রিভিয়াস ব্যাংক ভোকাবুলারি, P2 এ ব্যাংক ভোকাবুলারি, অর্থাৎ যারা P2 তে ভর্তি হবে না তারা প্রিভিয়াস ব্যাংক ভোকাবুলারি বইটা দেখতে পারেন। আর P2 তে যারা ভর্তি হবেন তারা P2 এর ব্যাংক ভোকাবুলারি বইটা দেখলেই চলবে। আবার জিআরই বিগ বুকও অনেকে পড়ে, বাট P2 এর ব্যাংক ভোকাবুলারি যার কাছে থাকবে তার জিআরই বিগ বুক না থাকলেও চলবে। ইংলিশ প্রিপারেশনের জন্য একটু পারফেক্টলি টাইম দিতে হবে, অন্ততপক্ষে 3 ঘন্টা সময় দিবেন। কারণ মনে রাখবেন ব্যাংকের চাকরির ক্ষেত্রে আপনার রিটেন পার্টে 120 মার্কের মতো আপনার ইংরেজি লিখতে হবে, কাজে ইংরেজির জন্য গুরুত্বটা বেশি দিতে হবে। দৈনিক অন্তত 3 ঘন্টা করে ইংরেজির জন্য সময় দিবেন, একটা করে অনুবাদ অনুশীলন করবেন, একটা করে ইংরেজি ফোকাস পড়বেন। ফোকাসের সাজেশন বা কি কি ফোকাস পড়তে পারবেন এগুলো আপনার হচ্ছে গ্রুপে দিয়ে দেওয়া হবে, ক্লাসে বলে দেওয়া হবে। কেমন? আপনার টেলিগ্রাম গ্রুপ একটা ওপেন করা হবে, সেই টেলিগ্রাম গ্রুপে আপনাদেরকে একটা ফোকাসের চার্ট দিয়ে দেওয়া হবে, এগুলো আস্তে আস্তে পড়ানো হবে। কেমন? তো আপনার অন্ততপক্ষে আপনি নিজের জন্য যেটা করবেন সেটা হচ্ছে একটা করে অনুবাদ ডেইলি অনুশীলন করার চেষ্টা করবেন। এখন ধরলাম হচ্ছে XYZ আমি ইংরেজি আসলে কিছুই পারি না, হ্যাঁ? তাইলে হচ্ছে আমি অনুবাদ আসলে কিভাবে করব? আপনি অন্তত দেখে দেখে হলেও অনুবাদ করার চেষ্টা করবেন। 10টা অনুবাদ যদি দেখে দেখে করেন, 11 নম্বর অনুবাদে গিয়ে দেখবেন হচ্ছে 2টা লাইন আপনি নিজ থেকে লিখতে পারবেন। আমরা অনুবাদ স্যার আমি তো ইংরেজি কিছুই পারি না, এই কারণে আমি হাত পা চারোটা তুলে দিয়ে বসে থাকি। তাইলে আমি যদি পানিতে না নেমে কি কেউ সাঁতার শিখতে পারে রে ভাই? শুনেন, ইংরেজি পত্রিকা পড়ার বিষয়ে একটা কথা মনে পড়লো। যে কোনো একজন ব্যক্তি জীবনে কোনোদিন একটা ইংরেজি পত্রিকা পড়ে নাই, সে লাইব্রেরি থেকে বই কিনে আনছে কি জানেন? হাউ টু রিড ইংলিশ নিউজ পেপার। এই হচ্ছে অবস্থা ভাই রে। হাউ টু রিড ইংলিশ নিউজ পেপার বই পড়ার আগে ইংরেজির একটা পেপার নিয়ে একটা আর্টিকেল 1 ঘন্টা সময় ধরে পড়ার চেষ্টা করলে অনেক বেশি উপকার হইতো। কিন্তু উনি করতে ওই যে আপনার হচ্ছে যেটা বললাম যে পানিতে না নেমে সাঁতার শেখা যায় না, কাজেই অনুবাদ অনুশীলনের জন্য যেটা করবেন, প্রথমে মনে করেন আপনি কি করবেন, বাংলা থেকে ইংরেজি অনুবাদ করবেন। বাংলা থেকে ইংরেজি অনুবাদ করলে আপনি মনে হয় কিছুই জানেন না, আপনি প্রথমে বাংলা যে প্যাসেজটা দেওয়া থাকবে সেই প্যাসেজটা একটু ভালো করে পড়েন। পড়ার পর সেটা ইংরেজিতে বইতে কিভাবে অনুবাদ করে দিয়েছে সেটা দেখেন, দেখার পর নিজের মতো করে অনুবাদ করেন। ঠিক আছে? একবার দুইবার বইয়ের অনুবাদটা পড়ার পর নিজের মতো করে অনুবাদ করেন, দেখেন অনেক ইমপ্রুভ করতে পারবেন। ঠিক আছে? আর একটা করে ইংরেজি ফোকাস পড়ুন। আপনি যত বেশি পড়বেন তত হচ্ছে কি হবে জানেন, আপনার রিডিং স্কিলটা বাড়বে। আপনি যত বেশি পড়বেন, আপনি লিখতে মনে রাখবেন, আমি যদি 5 লাইন লিখতে চাই এর জন্য অন্ততপক্ষে আমার 70 লাইন পড়তে হবে। আমি 5 লাইন ভালো ইংরেজি লিখতে চাইলে এর জন্য অন্তত 50 থেকে 70 লাইন আমার পড়া থাকতে হবে। এখন আমি যদি 50 থেকে 70 লাইন না পড়ে ইংরেজি লিখতে যাই তখন কিভাবে লিখবো জানেন? ইট ইজ ইম্পর্টেন্ট, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইট ইজ অবভিয়াসলি ভেরি মাচ ইম্পর্টেন্ট, এই জাতীয় সেন্টেন্স লিখে আমার খাতা ভরাই ফেলবো। আমি যদি কোয়ালিটি ফুল সেন্টেন্স 5টা লিখতে চাই সেজন্য অন্তত পক্ষে 70 লাইন আমার পড়তে হবে। এই কথাটা আজকে ভালো করে মাথায় ঢুকায় নেন। কাজেই ফোকাসের বই না পড়ে বা ফোকাস রাইটিং না পড়ে বা ইংরেজি পত্রিকা না পড়ে বা বাংলা পত্রিকা না পড়ে, অর্থাৎ কোনো বিষয় সম্পর্কে সম্যক ধারণা না রেখে আপনি যখন লিখতে যাবেন আপনি কখনোই কোয়ালিটি লেখা লিখতে পারবেন না। কাজেই ইংরেজিতে ভালো করতে হলে যেটা করতে হবে, একটা করে অনুবাদ অনুশীলন করবেন, আজকে থেকেই শুরু করবেন এই কাজটা। P2 এর ক্লাস যখন শুরু হওয়ার হবে একটা করে ইংরেজি ফোকাস পড়বেন। লাইব্রেরিতে অনেক অনেক রিটেনের বই আছে, যে কোনো একটা বই নিবেন, বই নিয়ে যে বইটার উপস্থাপনা আপনার ভালো লাগবে সেই বইটা কিনবেন, ওখান থেকে ইংরেজি ফোকাস যেগুলো আছে ওগুলো একটা একটা করে পড়বেন। ভাই 15-20টা ফোকাস পড়া থাকলে একটা ফোকাস আপনার লিখতে দিলে ওখান থেকে যে গুরুত্বপূর্ণ লাইনগুলো আছে, ওয়াও টাইপের যে সেন্টেন্স গুলো আছে, সেই ওয়াও টাইপের সেন্টেন্স দিয়ে অন্তত পক্ষে একটা ফোকাসের 7 থেকে 10 লাইন নির্ভুল বাক্য লেখা যায়, যেগুলো আপনার ভালো মার্ক ক্যারি করতে সাহায্য করবে। আমি মনে হয় কথাটা বুঝাইতে পারি নাই। আপনার 15টা ফোকাস রাইটিং পড়া আছে ভাই, ফোকাস রাইটিং গুলো যদি আমি ভাগ করি, হ্যাঁ ফোকাস রাইটিং আমি একটু রিটেনের ব্যাপারে বলে দিচ্ছি, খুব ভালো করে খেয়াল করেন। ব্যাংকের যে ফোকাস রাইটিং গুলো আসে, ব্যাংকের ফোকাস রাইটিং গুলো মোটা দাগে আসে হচ্ছে ইকোনমি রিলেটেড, ব্যাংক রিলেটেড, রিসেন্ট কোন টপিক, এগুলা। মনে করেন আপনি ব্যাংক রিলেটেড 7টা ফোকাস পড়ছেন বা 5টা ফোকাস পড়ছেন, ওই 5টার বাইরে ব্যাংক রিলেটেড অন্য যে কোনো একটা ফোকাস আসলে ওখান থেকে যে তথ্যগুলো পাইছেন বা যে সেন্টেন্সগুলো পাইছেন ওই সেন্টেন্সগুলো ইউজ করে অন্ততপক্ষে 8-10 লাইন নির্ভুল ইংরেজি বাক্য খুব ভালোভাবে লিখতে পারবেন, যদি আপনার ওই 5টা ফোকাস আসলে পড়া থাকে। কিন্তু আপনি মনে করেন পড়েন নাই, আপনি চিন্তা করলেন আরে আমার তো রাইটিং স্কিল ভালো, আমি তো ইংরেজি লিখতে পারি, হ্যাঁ আমার তো না পড়লেও চলবে, আমি বানায় বানায় লিখবো আর কি। ভাই বানায় বানায় আপনি কি লিখবেন? বানায় বানায় লিখতে হলে আপনার তথ্য জানতে হবে না? আপনার তথ্য জানা থাকতে হবে না? আপনার তথ্য জানা থাকতে হলে অবশ্যই আপনার পড়তে হবে। আশা করি বুঝাইতে পারছি।
প্রতি 3 দিন অন্তর যে ফোকাসগুলো আপনি পড়লেন তা হতে যে কোনো একটা ফোকাস লেখার চেষ্টা করেন। এটা কিভাবে করবেন? 3 দিন বাদ দেন। মনে করেন আমি 1 সপ্তাহ, আমি 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 মনে করেন 1 সপ্তাহ কয়দিন? 7 দিন। আমি 7 দিনে মনে করেন 7টা ফোকাস রাইটিং পড়লাম। খুব সুন্দর, একটু চমৎকার খেয়াল করেন কথাটা, টেকনিকটা ভালো লাগবে, ইউজ করতে পারলে কাজে দিবে। দেখেন, 7 দিনে আমি 7টা ফোকাস পড়ছি। এই 7টা ফোকাসের নাম ছোট ছোট কাগজে লটারির মতো করে, আমরা ছোটবেলায় লটারি খেলতাম না, লটারির মতো করে লিখে ফেললাম, লিখে ভাঁজ করে বন্ধ করে ফেললাম। এরপর ইয়ে করে ওখান থেকে যে কোনো একটা কাগজ তুললাম। ওই কাগজে যে ফোকাসটা আসবে সেটাই আপনার পরীক্ষাতে ফোকাস আসছে, ওই ফোকাসটা আপনার 15 মিনিটের মধ্যে লিখতে হবে। দিস ইজ দ্য চ্যালেঞ্জ, দিস ইজ দ্য ওয়ে হাউ ইউ শুড রিড। ঠিক আছে? এখন আপনি উদ্দেশ্যহীনভাবে যদি পড়াশোনা করেন তাইলে আখেরে কোনো লাভ হবে না। আমি যে মেসেজটা দিতে চাইলাম এই ইংলিশ প্রিপারেশন নিয়ে কিছু পরামর্শে, আশা করি বুঝতে পেরেছেন। বিশেষ করে ফোকাস রাইটিং নিয়ে আমি যে কথাগুলো বলেছি, ভাই আপনি যতই, এখন আপনি একটা স্টেজে চলে আসছেন, আপনি এখানে 15টা 20টা 30টা 40টা ক্লাসে আপনাকে ধরে 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 ইংরেজি লেখা শেখানো সম্ভব না। হ্যাঁ, আপনাকে এখানে অনেকগুলো টেকনিক শেখানো হবে, এই টেকনিকগুলো আপনার লেখার মান বৃদ্ধি করবে, নো ডাউট। বাট আসল কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ফোকাস রাইটিং গুলো পড়তে হবে ভাই। ফোকাস রাইটিং আপনার পড়তে হবে। এখন একজন বলছেন ফোকাস রাইটিং কি রিডিং অর মেমোরাইজিং? আপনি 5 বার থেকে 7 বার একটা ফোকাস রাইটিং মন দিয়ে পড়বেন, এরপর নিজে লেখার চেষ্টা করবেন, দেখবেন আপনি পারবেন। ওকে, প্রিলি এবং রিটেন কোর্সটি সম্পর্কে পরবর্তী স্লাইডে আছে, একটু ধৈর্য ধরে থাকেন, জানতে পারবেন। আপনার যদি পসিবল হয় ইংরেজি পত্রিকা পড়ুন, আর ইংরেজি পত্রিকা পড়া সম্ভব না হলে অন্তত বাংলা পত্রিকা পড়েন। তথ্য সম্পর্কে জানা থাকতে হবে, যার বেশি যত বেশি তথ্য জানবে সে তত ভালো লিখতে পারবে। এবার আসেন ম্যাথ। অনেকেই এতক্ষণ হয়তো একটু বিরক্ত হয়ে গেছেন যে স্যার এগুলো তো আমরা আগের ক্লাসে করছি, আমরা তো নতুন কিছু পাইলাম না, নতুন কিছু আরো একটু পরে আছে। তবে ম্যাথ, এই ম্যাথটা যেহেতু আমি ক্লাস নিই নাই, কাজে ম্যাথের ব্যাপারে যেহেতু আমি বলি নাই, তাহলে ম্যাথের ব্যাপারে কিছু তথ্য আমার কাছ থেকে একটু জানেন, যদি উপকারে আসলেও তো আসতে পারে, তাই না? ব্যাংক পরীক্ষায় গণিত, ব্যাংক পরীক্ষায় গণিত প্রার্থীর নিকট বরাবরই একটা ভয়ের নাম। ভাই সব পারি, ম্যাথ পারি না। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি প্রিপারেশন নেওয়ার সময় সবকিছু পড়তাম বুঝছেন, খালি ম্যাথটা ছাড়া। কারণ ম্যাথ আমার পড়তে ভয় লাগতো, কারণ আমি জানতাম যে ম্যাথ আমি পারবো না। আমার মাথার মধ্যে যেটা ঘুরতো সেটা হচ্ছে, ভাই আমি তো দুনিয়া উল্টে যেতে পারে। হ্যাঁ, দুনিয়া উল্টে যেতে পারে, ঠিক আছে, উত্তর কোরিয়া হচ্ছে কিম এবং ট্রাম্প বন্ধু হয়ে যেতে পারে, সব হয়ে যেতে পারে, কিন্তু আমার পক্ষে তো ম্যাথ পারা সম্ভব না। একটা সময় আমার মনের মধ্যে এটা 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 ঘুরতো, হ্যাঁ, যে দুনিয়া উল্টে যেতে পারে, হ্যাঁ দুনিয়া উল্টে যেতে পারে, সবকিছু সম্ভব, কিন্তু আমার পক্ষে পরীক্ষার হলে ভাই 5টা ম্যাথ মিলাই আসা সম্ভব না, ইটস ইম্পসিবল, ইম্পসিবল, হ্যাঁ সম্ভব না এটা। এই যে ফিয়ার, এই যে ভয়, এই যে ভয়, এই ভয়টা, এই ভয়টা খুব খারাপ। এই ভয়টা ফলে কি হয় জানেন? এই ভয়টার ফলে হচ্ছে আপনার ওই সাবজেক্টের প্রতি একটা বিতৃষ্ণা চলে আসে, আপনার পড়তে ইচ্ছে করে না। আমি জানি এখানে যারা লাইভ দেখছেন প্লাস যারা ক্লাসে আছেন, মোটামুটি 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 অনেকের সাথে এই কথাটা মিলে যাবে যে আমরা সব পড়ি স্যার, কিন্তু ম্যাথ পড়তে ইচ্ছে করে না, ম্যাথ পারি না, ম্যাথ ভয় লাগে, ম্যাথ বইটা অযত্ন অবহেলায় বড় হচ্ছে ধীরে ধীরে। কেমন? ওকে, তাদের জন্য, যারা আমার মতো এই দৈন্য দশায় আছেন তাদের জন্য কিছু কথা বলবো। প্রথম বিষয় হচ্ছে, প্রিলির যে ম্যাথগুলো আসে, প্রিলির ম্যাথগুলো 20টা ম্যাথের মধ্যে আপনি যত কম ম্যাথই পারেন না, সর্বোচ্চ লেভেলের কম ম্যাথ পারলেও আপনি যদি, আমি যেভাবে বলবো এভাবে যদি আপনি অনুশীলন করেন, আপনি অন্তত 14 থেকে 15টা ম্যাথ পরীক্ষার হলে করে আসতে পারবেন। আমি এটা নিশ্চয়তা দিয়ে বলতেছি, কারণ আমার কন্ডিশন আপনাদের অনেকের চাইতে খারাপ ছিল ম্যাথে। আমার কন্ডিশন অনেকের চাইতে খারাপ হওয়ার পিছনে কারণটা ছিল আমি আসলে ম্যাথ করতাম না। আমি যে ম্যাথ একদম পারতাম না বিষয়টা এরকম না, কিন্তু আমি ওই যে ম্যাথ করতাম না, ম্যাথ ভয় লাগতো, ভয় থেকে আসলে ম্যাথ করতাম না। আপনি ম্যাথ এমন একটা সাবজেক্ট যেটা আপনি যখন ফেলে রাখবেন, যিনি ম্যাথে পড়াশোনা করেছেন তিনিও যদি 6 মাস ম্যাথ না ধরে, ওনার অবস্থাও কিন্তু আপনার মতো নড়বড়ে হয়ে যাবে। ঠিক আছে, কাজে ম্যাথ করতে হবে। আজ আমরা দেখব কিভাবে একজন প্রার্থী গণিতের এই ভয়কে জয় করতে পারে। এটা আমরা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি। এটা আমি জানি এটা অনেকেরই কমন সমস্যা যে ম্যাথ পারি না, ম্যাথ ভয় লাগে। আসেন আমরা এই জিনিসটা একটু বের করার ট্রাই করি। ম্যাথকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রাইমারি লেভেলের ম্যাথ, একটা হচ্ছে সেকেন্ডারি লেভেলের ম্যাথ, একটা হচ্ছে টারশিয়ারি লেভেলের ম্যাথ। প্রাইমারি লেভেলের ম্যাথ হচ্ছে বোর্ড বইয়ের যে ম্যাথগুলো আছে সেগুলোকে আমরা প্রাইমারি লেভেলের ম্যাথ হিসেবে কনসিডার করব। প্রিভিয়াস প্রশ্ন যেগুলো আছে সেগুলোকে আমরা সেকেন্ডারি লেভেলের ম্যাথ কনসিডার করব, এবং টারশিয়ারি লেভেলের ম্যাথ কি সেটা আমি একটু পরে বলছি। প্রিলিমিনারি পরীক্ষায় 20 নম্বর থাকবে ম্যাথে, এর বেশিও থাকতে পারে, তবে 20 নম্বর তো থাকবেই। লিখিত পরীক্ষাতেও ম্যাথ আসে, লিখিত পরীক্ষাতে 30 থেকে 35 নম্বরের ম্যাথ আসবে। তাই এমনভাবে প্রস্তুতি নিতে হবে প্রিলি লিখিত 2 জায়গায় কাজে লাগে। এই
বেদ বাক্যটা আজকে থেকে মাথার মধ্যে ঢুকাই নেন, যারা ম্যাথে যারা দুর্বল, যারা ম্যাথ পারেন না। আমি এখানে যে এই স্লাইডটা সারা জীবনের মতো মাথায় গেঁথে নেন, সেটা হচ্ছে প্রিলিমিনারির ম্যাথ বলে দুনিয়াতে কোনো কিছু হয় না, ম্যাথ মানেই রিটেন ম্যাথ। এটা কেন বললাম? অনেকগুলো বইতে দেখবেন শর্টকাট টেকনিকে ম্যাথ করা, যেমন হচ্ছে এটার 10% বাড়ছে, ওটা 10% কমছে, হ্যাঁ তাহলে এটা শতকরা কিভাবে পরিবর্তন হইলো, এই ধরনের কিছু ম্যাথ আছে। হ্যাঁ আমরা বিভিন্ন শর্টকাট প্রিলিতে ম্যাথ এগুলো করে ফেলতাম। ভাই এই যে শর্টকাট ম্যাথ, এই শর্টকাট ম্যাথ করলে যেটা হবে সেটা হচ্ছে আপনার রিটেন ম্যাথ পারবেন না আপনি। প্রিলিতে হয়তো কিছু ম্যাথ শর্টকাট আপনি করতে পারবেন, আলটিমেটলি রিটেন ম্যাথ আপনি পারবেন না। ভাই প্রিলি ম্যাথ আপনি 10টার বেশি না পারলেও কোনো অসুবিধা নাই, কিন্তু রিটেন ম্যাথ না পারলে অসুবিধা আছে। রিটেন ম্যাথের নাম্বার সরাসরি চাকরির সাথে যুক্ত, কাজেই প্রিলি ম্যাথ বলে কোনো ম্যাথ হয় না, ম্যাথ মানে রিটেন ম্যাথ। এটা দ্বারা কি বুঝাইলাম? এটা দ্বারা বুঝাইলাম এটাই, যে ম্যাথটাই আসবে সেই ম্যাথটা আমার রিটেন আকারে, অর্থাৎ টোটাল লিখে লিখে করে আসতে হবে আমি ম্যাথটা আসলে পারি কিনা। শর্টকাট ম্যাথ কিন্তু রিটেনে করা যায় না, আপনি পুরো ম্যাথটা কি করতে হবে, ধাপে 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 করে দেখাইতে হবে, ঠিক আছে? কাজে ম্যাথ মানেই রিটেন ম্যাথ। যেভাবে শুরু করা যায়, এখানে দুটো ক্যাটাগরি আছে, একটা হচ্ছে আমি গণিত পারি আর একটা হচ্ছে আমি গণিত পারি না। একটা হচ্ছে আমি গণিত পারি আর একটা হচ্ছে আমি গণিত পারি না। প্রথমেই দেখা যাক আমি গণিত পারি না। আপনার জন্য কি করণীয়? ইম্পর্টেন্ট টপিক ধরে সেই টপিকগুলো অষ্টম, নবম ও দশম শ্রেণীর বই থেকে শেষ করা, বিগত সালের লিখিত ম্যাথ অনুশীলন করা, বিগত সালের লিখিত ম্যাথ বইটা অন্তত 3 বার। এই কথাটা যেটা বললাম বিগত সালের লিখিত ম্যাথ বইটা অন্তত 3 বার শেষ করা, এটা যে করতে পারবে, বিগত সালের লিখিত ম্যাথ বইটা 3 বার শেষ যে করতে পারবে, সে রিটেন পরীক্ষায় 5টায় 4টা ম্যাথ করে আসবে, গ্যারান্টেড। লিখিত পরীক্ষায় 5টায় সে 4টা ম্যাথ, অন্তত 4টা ম্যাথ সে করে আসবে, গ্যারান্টি দিয়ে বলতে পারে যে বিগত সালের প্রশ্ন ম্যাথ বইটা অন্তত পক্ষে কয়বার শেষ করতে পারবে? 3বার শেষ করতে পারবে। হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে ইম্পর্টেন্ট টপিক ধরে, ওই টপিকগুলো ইম্পর্টেন্ট টপিক ধরে সেই টপিকগুলো আপনার হচ্ছে কোথেকে 8, 9, 10 এর বই থেকে শেষ করা। এটা হচ্ছে যারা একদম মানে ম্যাথ পারে না তাদের জন্য। এখন আপনার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে স্যার এই ম্যাথগুলো তো আমি অষ্টম, নবম, দশমের বই থেকে তো পড়তে বলছেন, এখন এগুলো তো আসলে আমি কিভাবে পড়বো বা কেমনে পারবো? দেখেন এগুলো প্রত্যেকটা ম্যাথ তো সলিউশন করা আছে। হ্যাঁ, আপনি যদি এক নিতান্ত না পারেন, সলিউশনটা একটা ম্যাথের সলিউশন দেখে ম্যাথটা কিভাবে করা হয়েছে এই জিনিসটা বোঝার চেষ্টা করে সিমিলার ম্যাথগুলো না দেখে করার চেষ্টা করবেন, যত সময় যাক না দেখে ম্যাথ করা ট্রাই করবেন। তো আমি বলেছি ইম্পর্টেন্ট টপিকগুলো প্র্যাকটিস করা আর বিগত প্রশ্ন পড়া। এখন ইম্পর্টেন্ট টপিক কোনগুলো ম্যাথের, আসলে ইম্পর্টেন্ট টপিক কোনগুলো? ব্যাংক ম্যাথের ইম্পর্টেন্ট টপিকগুলো চলেন আমরা একটু দেখি। ব্যাংক ম্যাথের ইম্পর্টেন্ট টপিকের মধ্যে প্রফিট এন্ড লস প্রশ্ন আসবে, প্রিলিতে তো মাস্ট আসবে, লিখিতে তো আসতে পারে। এই অধ্যায়টা বেশিরভাগ বইতে, এই অধ্যায়টা অনেক বড়। এই অধ্যায়টা যারা শুরু করবেন তারা একটু মানে কি হয়ে যেতে পারেন, একটু বিরক্তি লেগে আসতে পারে, কাজে এই অধ্যায়টা দিয়ে শুরু করবেন না। এটা গুরুত্বপূর্ণ অধ্যায়, বাট এই অধ্যায়ে অনেক বেশি গুরুত্ব যেহেতু থাকে, এটা মানে অনেক বেশি ম্যাথ যেহেতু থাকে, অনেকের হয়তো এটা বিরক্তি লাগতে পারে। এটা প্রথমে শুরু না করাটাই ভালো এটা দিয়ে। তবে এই অধ্যায়টা যখন শুরু করবেন তখন অবশ্যই অধ্যায়টা ভালো করে শেষ করবেন। তাহলে প্রফিট এন্ড লস পাইলাম, খুবই গুরুত্বপূর্ণ, ব্যাংকের জন্য খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। ট্রেন খুবই সহজ একটা চ্যাপ্টার এবং খুব কম ম্যাথ আছে এখানে। ট্রেনের চ্যাপ্টারও ছোট, ঠিক আছে, কিন্তু গুরুত্বপূর্ণ। কাজে আপনি এই অধ্যায় দিয়ে আপনি কি করতে পারেন, শুরু করতে পারেন ট্রেনের অধ্যায়টা দিয়ে। হ্যাঁ, এই অধ্যায়টা ধরে খুব ভালো করে শেষ করে ফেলবেন। টাইম এন্ড ডিস্টেন্স, যেটা এখানেও আসলে খুব বেশি ম্যাথ থাকে না, এটা দেখবেন। ওয়ার্ক এন্ড টাইম, এটা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে এখানে কিছু ম্যাথ আছে। যেমন হচ্ছে দেখেন যে কিছু প্রশ্ন থাকবে এরকম, দেখবেন ক খ গ একটি কাজ 13, 15, 17 দিনে করতে পারে। প্রতি দ্বিতীয় দিন খ এবং তৃতীয় দিন গ ক কে সাহায্য করে, ক কত দিনে কাজটি শেষ করবে, এরকম কিছু প্যাচালো ম্যাথ আছে। এই ম্যাথগুলো কিন্তু পরীক্ষাতে বেশি আসে। আমি শুধু ম্যাথের চ্যাপ্টারই বলছি না, ম্যাথের কোন চ্যাপ্টার থেকে কি ধরনের ম্যাথ পরীক্ষাতে আসতে পারে সেটাও বলা হচ্ছে। কাজে আপনি যখন পড়তে যাবেন, এই ম্যাথগুলো যখন দেখবেন, তখন এই ম্যাথগুলোতে আলাদা করে ফোকাস দিবেন। আমি আশা করছি এই যে কষ্ট করে সময়টা এখানে দিচ্ছেন, এই সময়টার থেকে আপনি হচ্ছে এখানে যেগুলো পাচ্ছেন এই জিনিসগুলো হচ্ছে কি করার চেষ্টা করবেন, পিক করার চেষ্টা করবেন। অর্থাৎ আপনি যখনই টাইম ইন ওয়ার্ক এন্ড টাইমে যখন ম্যাথ আপনি করতে যাবেন, তখন এই ম্যাথগুলো দেখার সাথে সাথে এখানে কি করবেন, আলাদা করে কি দিবেন, আলাদা করে গুরুত্ব দিবেন, স্টার চিহ্ন দিয়ে রাখবেন, ঠিক আছে? স্টার চিহ্ন দিয়ে রাখবেন, এইগুলো আপনার কি, ওকে, এগুলো আলাদা ফোকাস পাইতেই হবে। ওকে, পার্টনারশিপ খুব সহজ একটা অধ্যায়, ব্যাংকের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে রিটেনে এইখান থেকে আসলে প্রশ্ন আসতে দেখা যায়, এটা একটু ভালো করে দেখবেন। আর এখানে বিশেষ করে বিগত সালের প্রশ্নগুলো একটু ভালো করে অনুশীলন করবেন। বোর্ড এন্ড স্ট্রিমের ম্যাথ হাইয়েস্ট 20টা থেকে 25টা ম্যাথ থাকবে।
আপনি মনে করেন একদিন শুরু করলেন এরকম যে আমি বোর্ড এন্ড স্ট্রিম শুরু করেছি, 2 দিনে শেষ করব। একদিনে 10টা 12টা করে ম্যাথ করলে 2 দিনে কিন্তু বোর্ড এন্ড স্ট্রিমের চ্যাপ্টারটা শেষ হয়ে যায়। আমরা যারা ম্যাথ কম পারি চিন্তা করছি, তারা যদি এরকম অধ্যায় ধরে, এরকম চ্যাপ্টার ধরে যদি আমি কি করি, একটা টার্গেট ধরে যদি পড়া শুরু করি যে বোর্ড এন্ড স্ট্রিমের ম্যাথ আজকে ধরেছি, আগামী 3 দিন বা 2 দিনের মধ্যে বোর্ড এন্ড স্ট্রিমের ম্যাথ আমি শেষ করব, দেখবেন 2 বা 3 দিনের মধ্যে যখন আপনার বোর্ড এন্ড স্ট্রিমের ম্যাথটা শেষ হয়ে যাবে চ্যাপ্টারটা, তখন আপনার মধ্যে কি ভালো লাগা কাজ করবে, আপনার কাছে মনে হবে যে আমার 15টা চ্যাপ্টারের ম্যাথ করা লাগতো, তার মধ্যে একটা চ্যাপ্টার কিন্তু আমার শেষ, অর্থাৎ চাকরি পাওয়ার দৌড়ে ম্যাথ যেগুলো করা লাগতো তার মধ্যে অনেকটুকু আমি এগিয়ে যেতে পেরেছি। এখন কথা হচ্ছে 20-25টা ম্যাথের মধ্যে সবগুলো কি আপনি পারবেন? না, সবগুলো আপনি পারবেন না, সবগুলো আপনি বুঝবেনও না। তাহলে উপায় কি? তাহলে উপায় হচ্ছে আপনি যে 25টা ম্যাথের মধ্যে আপনি 15 থেকে 16টা ম্যাথ ইজিলি পারবেন। ওই 15-16টা ম্যাথ অবশ্যই অবশ্যই ভালো করে করবেন। যে ম্যাথগুলো 8-10টা ম্যাথ যেগুলো আপনি পারছেন না, আপনি যদি P2 তে অ্যাডমিটেড হন, P2 এ যখন বোর্ড এন্ড স্ট্রিমের ক্লাস হবে তখন আপনি ওই ম্যাথগুলো আপনি বুঝে যাবেন, ওই ম্যাথগুলো তখন আপনি পেরে যাবেন। ঠিক আছে? অর্থাৎ যে 8-10টা ম্যাথ আমরা পারছি না সেগুলোর জন্য আমার আসলে কিসের দরকার হবে? হেল্পের দরকার হবে। কেমন? আর যেগুলো আমি পারি ওগুলো অবশ্যই বাসায় নিজের তাগিদে বসে নিজের গুরুত্ব দিয়ে এগুলো আমার কি করে নিতে হবে? পড়ে নিতে হবে। ঠিক আছে? তাহলে আমি কি কি চ্যাপ্টার দেখলাম? ম্যাথ লস দেখলাম, ট্রেন দেখলাম, টাইম এন্ড ওয়ার্ক দেখলাম, পার্টনারশিপ গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, বোর্ড এন্ড স্ট্রিম গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এই যে নল এবং চৌবাচ্চার অঙ্ক আমরা করে আসছি না ছোটবেলায়, নল এবং চৌবাচ্চার অঙ্ক, এটাও ব্যাংকের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখানে P2 এর লেকচার বুক এবং বিগত প্রশ্ন পড়লেই চলবে। মেনজুরেশন এটা এটা ব্যাংকের জন্য এটা হচ্ছে অবভিয়াস একটা চ্যাপ্টার। প্রিলিমিনারিতে এখান থেকে প্রশ্ন 100% আসবে, নিশ্চিত থাকতে পারেন। প্রিলিমিনারিতে এখান থেকে প্রশ্ন আসবেই, রিটেনেও আসতে পারে। বাংলাতে যেটাকে পরিমিতি বলে। ঠিক আছে? বর্গ, আয়ত, রম্বস এগুলো আমরা পড়েছিলাম না? এইখান থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে? খুব খুব এবং খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায়টি ভালো করে আয়ত্তে আনার জন্য ক্লাস লেকচার, এইগুলো এটা ভালো করে পারার জন্য কিন্তু ক্লাস করতে হবে। কেমন? কারণ এখানে ব্যালন, তারপর হচ্ছে আর হচ্ছে ঘনকের কিছু অঙ্ক টঙ্ক থাকে, তো ওগুলো একটু ইয়ে আছে, ওগুলো ক্লাস করলে বেটার, ক্লাস করতে পারলে বেটার। হাইট এন্ড ডিস্টেন্স আমরা ত্রিকোণমিতির কিছু ম্যাথ করছিলাম না? ওই যে যে গাছগুলোর আসলে আর কোনো খাই দেয় কাজ ছিল না, ভাঙবি তো ভাঙ বেটা ঝরে, পুরো ভাঙ, পুরো না ভেঙে সে হচ্ছে অর্ধেক ভেঙে এমন একটা কোণ উৎপন্ন করতো যে কোণের আনসার বাইর করতে আমাদের পরীক্ষার হলে কেয়ামত হয়ে যেত। তো বাতাস হয়েছে, গাছ ভাঙার ইচ্ছে হয়েছে, গাছ ভেঙে যাবে, পুরোটা ভেঙে গেলে কিন্তু এই 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 ঝামেলায় আমরা পড়তাম না, কিন্তু গাছটা পুরোটা ভাঙে না। পরীক্ষাতে আমাদেরকে প্যাচে ফেলানোর জন্য হলো গাছ ভাঙে কত করে, অর্ধেক করে ভাঙে, ভাঙে আবার একটা কোণ তৈরি করে। হ্যাঁ, ওই যে ভেঙে যে কোণটা তৈরি করে ওই কোণের মান নির্ণয়, এগুলো ব্যাংকের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে? ওই যে বলে না যে একটা গাছ এমন ভাবে ভাঙলো যে এত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, হ্যাঁ, এখান থেকে এটার দূরত্ব কত, কেমন? সো হাইট এন্ড ডিস্টেন্সের এই ম্যাথগুলো করতে হবে আপনাদের। সিম্পল এবং কম্পাউন্ড ইন্টারেস্টের ম্যাথ, পার্সেন্টেজের ম্যাথ, এগুলো জাস্ট প্রিভিয়াস কোয়েশ্চেন ভালো করে দেখবেন। এখানে ইম্পর্টেন্ট টপিকগুলো আমি দিয়ে দিলাম মোটামুটি: অ্যাভারেজ, এজ, নাম্বার সিস্টেম, ইকুয়েশন ফরমেশন, বেসিক অ্যালজেব্রা, মিক্সচার। মিক্সচার গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, রেশিও, প্রপোর্শন এবং মিক্সচার এটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ব্যাংকের জন্য, এটা ভালো করে দেখবেন। বই, অনেকে বলছেন বইয়ের কথা, দেখেন P2 লেকচার বই আছে, প্রিভিয়াস ব্যাংক রিটেন ম্যাথ বাই রিসেন্ট পাবলিকেশনের একটা বই আছে, এটা দেখতে পারেন। আনসারির ম্যাথ বই আছে একটা, ইউসুফ আলী ভাইয়ের একটা ম্যাথ বই আছে। এই ম্যাথ বইগুলো 3টা ম্যাথ বই ভালো। আর P2 তে যারা হবে ভর্তি হবেন, P2 লেকচার বুক পড়লেই চলবে, P2 লেকচার বুকটা পড়লেই ভালো করে পড়লেই চলবে, কেমন? আর এটার বাইরে যদি কেউ কোচিং অ্যাডমিনেট হবেন এরকম চিন্তা করেন, বাকিরা এই বইগুলো দেখতে পারেন, বই প্রত্যেকটা বই ভালো বই। আমি আচ্ছা, ওই যে আমরা দুটো পার্টি দেখলাম, একটা পার্টি হচ্ছে ম্যাথ কম পারে আর একটা পার্টি হচ্ছে ম্যাথ খুব ভালো পারে। তো যারা ম্যাথ ভালো পারে, আমি এতক্ষণ তাহলে আমি কি করব? আমার হচ্ছে যারা ম্যাথ খুব ভালো পারেন তারা হচ্ছে প্রিভিয়াস ম্যাথের পাশাপাশি, প্রিভিয়াস ম্যাথ তো আপনি সলভ করবেন, রিটেন ম্যাথ আপনি সলভ করবেন। আপনি এখানে যে বইগুলো বলছি না, যিনি খুব ভালো ম্যাথ পারে, যারা খুব ভালো ম্যাথ পারে তারা এখানে P2 লেকচার বুকের পরে যে বইগুলো বলেছি এই বইগুলো তাদের দেখার দরকার নেই, তারা সরাসরি RS আগারওয়ালে চলে আসবেন। খুব ভালো যারা ম্যাথ পারেন তারা এই বইটা থেকে চ্যাপ্টার, আমি যে চ্যাপ্টারগুলো বলেছি ওই চ্যাপ্টারগুলো ম্যাথ ভালো করে ফেলবেন, তাইলেই চলবে। লেকচার বুক মানে হচ্ছে আপনি ভর্তির সময় একটা বই পাবেন, সেই বইটা, আর লেকচারের তো PDF থাকবেই, ওটা দেখলেও চলবে। ভাই কোনো বই খারাপ না, আপনার যে বইগুলোর নাম বলছেন কোনো বই খারাপ না, দেখতে পারেন। RS আগারওয়াল থেকে দেখেন, দেখেন এখানে একটা কথা লেখা আছে, দেখেন এখানে একটা চমৎকার একটা কথা লেখা আছে। এটা এটা হচ্ছে মানে এটা যদি আপনাদের দরকার হয় তাহলে আমি পার্সোনালি এটা দিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। দেখেন আমি RS আগারওয়াল বইটা খুব ভালো করে করেছি, এই জন্যই বলছি। RS আগারওয়াল বই হতে কোন কোন ম্যাথ করতে হবে তার একটা সাজেশন গ্রুপে দেওয়া হবে। এটা দেওয়া হবে আপনাদের চাহিদার প্রেক্ষিতে, যারা P2 তে ভর্তি হবেন তাদের যদি দরকার মনে হয় আপনাদের চাহিদার প্রেক্ষিতে RS আগারওয়ালের বই থেকে কি কি ম্যাথ পড়তে হবে সেটা একটা তালিকা দেওয়া হবে। যেমন এখানে একটা কিছু
অংশ আমি এখানে দিলাম। যেমন ট্রেন চ্যাপ্টার, যারা খুব ভালো ম্যাথ পারেন, আর এস আগারওয়ালের বইয়ে তো অনেক বেশি ম্যাথ, তাহলে ওখান থেকে কোন কোন ম্যাথগুলো করবো, তারা হচ্ছে এই যে যেমন ট্রেন, বোর্ড, পাইপ, তারপর হচ্ছে টাইম এন্ড ওয়ার্কের কোন কোন ম্যাথগুলো, কত নম্বর ম্যাথগুলো করবেন, এগুলো কিন্তু এখানে দিয়েছি আমি, চাইলে আপনারা এটা নিতে পারেন। ঠিক আছে, এই যে এখানে দিলাম, এখানে দিয়েছি এটা আর এস আগারওয়ালের বইয়ের কোন কোন ম্যাথগুলো আপনার করা লাগবে। এখানে হচ্ছে 4টা চ্যাপ্টার দিয়েছি, বাকি চ্যাপ্টারগুলো আপনার যদি যখন দরকার হবে তখন আপনারা চাইলে এটা স্ক্রিনশট বা ছবি তুলে রাখতে পারেন, পরে ম্যাথ করার সময় কাজে লাগবে। ওকে, ম্যাথ নিয়ে বললাম, জিকে নিয়ে বলেছি, আজকে লাস্ট টপিক এটা আইসিটি। এরপর হচ্ছে আমরা আমাদের প্ল্যানে চলে যাব। আইসিটি হচ্ছে, আমি একটা কথাই বলবো, এখানে 10 নম্বরের প্রশ্ন থাকে। 10 নম্বরের প্রশ্নের মধ্যে কি কি পড়তে হবে এখানে আছে দেখেন, কম্পিউটার অঙ্গ সংগঠন আছে, সিপিইউ, এলইউ, হার্ড ডিস্ক, মেমোরি, এগুলো। ব্যাংকের জন্য ই কমার্স, মোবাইল প্রযুক্তি যে এগুলো আছে এগুলো ভালো করে পড়বেন। ঠিক আছে, তথ্য প্রযুক্তি বড় বড় প্রতিষ্ঠান তাদের সেবা, গুগল, মাইক্রোসফট, আইবিএম, এগুলো সম্পর্কে ভালো পড়তে হবে। সোশ্যাল নেটওয়ার্কিং যেগুলো আছে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এগুলো সম্পর্কে জানবেন। রোবোটিক্স, সাইবার অপরাধ যেগুলো আছে এগুলো নিয়ে দেখবেন। কম্পিউটার প্রোগ্রামিং, ল্যান ম্যান, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, ব্লুটুথ, এগুলো থেকে আসলে প্রশ্ন আসে। বিগত সালের প্রশ্ন খুব ভালো করে পড়লেও খুব ভালো করা যায় আইসিটিতে। আইসিটি খুব বিগত সালের প্রশ্নগুলো যদি খুব ভালো করে পড়েন, আইসিটি প্রশ্নগুলো যদি খুব ভালো করে পড়েন বিগত প্রশ্নগুলো, তাইলেও কিন্তু ভালো করতে পারবেন। এবার আসেন, এতক্ষণ যারা অপেক্ষা করছিলেন কি কি পড়তে হবে, আমরা প্রথমে এটা আলোচনা করেছি। এখন আসবো হচ্ছে আমরা আহ, আমাদের 180 দিনের আসলে প্ল্যানটা কিভাবে আমরা সাজাতে পারি সেটা নিয়ে। প্রথমে দেখলাম হচ্ছে অনেকেরই হয়তো একটু ইয়ে লাগছে যে আমরা তো এই ক্লাসগুলো আগেও করেছি, তাহলে এটা হচ্ছে যারা ক্লাস করেন নাই তাদের জন্য, প্লাস হচ্ছে যেহেতু আমি এখানে 180 দিনের একটা প্ল্যান সাজাবো, কি কি পড়তে হবে সেটার বেসিসে সাজাতে হবে, এই কারণেই আলোচনাটা করতে হয়েছে। ওয়েবিনার শেষে একটা রুটিনের পিডিএফ গ্রুপে দেওয়া হবে। গ্রুপে আপনার পিটু এর যে ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে একটা রুটিনের পিডিএফ দিয়ে দেওয়া হবে। সেটা ফলো করে 180 দিনের প্ল্যান অনুসারে আপনারা কি করবেন, পড়াশোনা করবেন। কোন দিন কোন টপিক সেটাও বিস্তারিত ওই আপনার কোথায় আছে ওই রুটিনে উল্লেখ করা আছে। কেমন? তার মানে প্রথম কথা হচ্ছে 180 দিনের প্ল্যান কিন্তু আমার আমার হাতে, আমি আমার আজকের ওয়েবিনার শেষে আমি 180 দিনের প্ল্যান কিন্তু আমি পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এরপর পড়ার দায়িত্বটা আমার নিতে হবে আর কি। হ্যাঁ, ওকে, তাহলে চলেন। এখানে দেখেন পিটু এর এটার যেমন আমাদের এখানে ক্লাস শুরু হবে 12 তারিখ থেকে, 12 এপ্রিল থেকে পিটু এর ক্লাস শুরু হবে। পিটু এর ক্লাস 12 এপ্রিল থেকে যদি শুরু হয়, 12 এপ্রিল থেকে 15 জুলাই, এপ্রিল, মে, জুন, জুলাই, প্রথম 94 দিন ম্যাথ, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত প্রথম 94 দিন, অলমোস্ট 3 দিন, 3 মাস আপনার হচ্ছে কি হবে, ম্যাথ বেসিক থেকে অ্যাডভান্স। এখন ম্যাথ যারা একেবারেই পারেন না তাদের কথা কনসিডার করা হবে, যারা ম্যাথ ভালো পারেন তাদের কথাও কনসিডার করা হবে। এটা একটা কম্প্যাক্ট প্রিপারেশন হবে। যিনি ম্যাথের বেসিক খারাপ, ম্যাথের বেসিক আসলে কারোরই খারাপ হয় না, ম্যাথের বেসিক খারাপ বলতে কোনো কিছু নেই, আপনি ম্যাথ করেন না সেটার কারণে আপনার ম্যাথের বেসিক খারাপ। সো যারা ম্যাথ করেন না তারাও থেকে শুরু করে যারা, তারাও ম্যাথ করার ক্ষেত্রে ইন্টারেস্ট পাবেন বলে আশা করছি। মোটা দাগে হচ্ছে 94 দিন আমরা পড়বো হচ্ছে ম্যাথ। তাহলে 94 দিন কি কেবল ম্যাথই পড়বো? না, 94 দিন কেবল ম্যাথ পড়বো না। 18 এপ্রিল থেকে মে 5 মে এই সময়টার মধ্যে আমরা আইসিডিটা শেষ করে ফেলবো। টোটাল এই টাইমের মধ্যে আমরা আইসিটি, তথ্য যোগাযোগ প্রযুক্তি যেটা আছে সেটা আমরা শেষ করব। তার মানে দেখেন আমার ম্যাথ 3 মাস ম্যাথ। শোনেন, একটা কথা মনে রাখবেন, চাকরি পাওয়ার দৌড়ে সেই মানুষটা তত বেশি আগায় থাকবে যে যত বেশি ধৈর্য ধরতে পারবে। অর্থাৎ 6 মাস কিন্তু আপনার কাছে এখন মনে হচ্ছে স্যার 6 মাসই তো সময় দিতে হবে, আর এমন কি, এটা তো এমনিতে দিতে পারবো, কিন্তু আপনি পারবেন না। আপনি যখন দেখতেছেন এখানে এই স্লাইডে যখন দেখতেছেন 94 দিন আপনার ম্যাথ করতে হবে, অনেকে এখন চুপসে যাচ্ছেন, স্যার 94 দিন ম্যাথ করলে অন্য পড়া কখন পড়বো, আর অন্য প্রিপারেশন কখন হবে, এগুলো মাথায় নিতে হবে না। 94 দিন ম্যাথ মানে 94 দিন শুধুই ম্যাথ। ওই ম্যাথ দিয়ে আপনি কি করবেন, ওই 94 দিনের ম্যাথ হচ্ছে আপনার এন্টায়ার চাকরির পরীক্ষার ভিত্তি তৈরি করে দিবে এই 94 দিনটা। এখানে দৌড়াদৌড়ি করবেন না, আবার বলছি দৌড়াদৌড়ি করবেন না, ধৈর্য ধরবেন। আমি যে কথাটা আজকে বলতেছি আমার কথার প্রতি সম্মান রেখে হলেও এই 94 দিন, জীবনে যত ঝড়ঝাপটা আসুক, জীবনে যত ঝড়ঝাপটা আসুক, এই 94টা দিন ধৈর্য ধরে ক্লাসগুলো করবেন, পরীক্ষাগুলো দিবেন। এই ম্যাথ একবার যদি আপনি শেষ করে ফেলতে পারেন, বাকিগুলো কিছুই না, বাকিগুলো জাস্ট হচ্ছে আপনার জন্য মুড়ি মুড়কি, বাকিগুলো আপনার জন্য মুড়ি মুড়কি, এগুলো কিছুই হবে না। আপনি জাস্ট হচ্ছে ম্যাথটা 94 দিনে যে প্ল্যান আছে এই প্ল্যান অনুযায়ী ম্যাথটা শেষ করবেন। ঠিক আছে, 10 মে থেকে ইংলিশ রিটেন পড়া শুরু করবেন এবং প্র্যাকটিস করবেন। কি পড়বেন এগুলো রুটিনে দেওয়া আছে। P2 এর যখন ক্লাস শুরু হবে ক্লাসে তো বলা হবেই। আবার দেখেন 19 জুলাই থেকে 10 আগস্ট পর্যন্ত, এগুলো কিন্তু আপনি এখন এখানে এভাবে মনে হচ্ছে, আপনি যখন রুটিনের সাথে রিলেট করবেন
তখন আপনার কাছে জিনিসগুলো ইজি হয়ে যাবে। হ্যাঁ, এগুলো রুটিনে কিন্তু স্পেসিফিক ভাবে দেওয়া আছে। 22 দিন হচ্ছে আপনি জিকে পড়বেন। তাহলে দেখেন আমরা মোটামুটি হচ্ছে কি করতেছি, অর্থাৎ যেগুলো শর্ট পড়া সেগুলো কিন্তু কোনটা কত দিনে শেষ হবে সেটা বলছি। যেমন আমরা তথ্য প্রযুক্তি 18 দিনে শেষ করছি, ম্যাথ শেষ করছি, ম্যাথ যেহেতু একটু লম্বা সিলেবাস, ম্যাথ শেষ করছি 94 দিনে। আবার জিকে শেষ করছি আমার 22 দিনে। হ্যাঁ, 22 দিনে 19 জুলাই থেকে 10 আগস্টের মধ্যে জিকে ক্লাস হবে। আপনার যারা ভর্তি হবেন তারা তো জিকে ক্লাস করে জিকে এখানে শেষ করে ফেলতে পারবেন। ওকে, 15 আগস্ট থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত 25 দিন হচ্ছে ইংরেজি গ্রামার লিটারেচারের হবে, আর হচ্ছে আপনার বাংলা গ্রামার, আর হচ্ছে বাংলা সাহিত্য। এইটা এভাবে করে মোটা দাগে হচ্ছে আমরা 8 নভেম্বরের মধ্যে আশা করছি এইটা আপনার হচ্ছে কি আমাদের যে সাবজেক্ট ভিত্তিক যে প্রিপারেশনগুলো শেষ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এগুলো এই যে দেখেন কখন কোনটা পড়বেন, এগুলো হচ্ছে কোন টাইমে পড়বেন। এই 180 দিন যেটা বললাম, 180 দিনের প্ল্যান দেওয়া হচ্ছে এখানে। এখানে দেওয়া হচ্ছে 180 দিনের প্ল্যান, কোনটা কোন দিন থেকে শুরু করবেন সেটাও বলা হচ্ছে। এখন আপনার মনে করেন যে ম্যাথ করতে গেলেন, আপনি 12 তারিখ থেকে হচ্ছে ম্যাথ করতে গেলেন। এখন ম্যাথ করতে গিয়ে আপনার কাছে মনে হচ্ছে এপ্রিল মেতে গিয়ে মনে হইতেছে আমি এখানে বাংলা শুরু করছি কবে, বাংলা শুরু করছি হচ্ছে 30 সেপ্টেম্বর। এখন এই 30 সেপ্টেম্বরের আগে আপনার মনে হইতেছে হচ্ছে যে আমার তো বাংলা পড়া দরকার। আপনার মনে হইলে আপনি পড়তেই পারেন, কিন্তু আপনার মাথায় রাখতে হবে এই রুটিনটা আপনি ফলো করবেন। এই রুটিনের বাইরে গিয়ে কিছু পড়তে পারলে সেটা বোনাস, কিন্তু এই রুটিন থেকে বিচ্যুত হওয়া যাবে না। আপনি পিটুয়েতে ভর্তি হন, পিটুয়েতে ভর্তি না হন, আপনি যদি 180 দিনের এই প্ল্যান ফলো করতে চান, তাহলে আপনি মনের মধ্যে যতই দুষ্টামি উকিঝুঁকি দেখ, যতই ইচ্ছে করুক বাংলার সাহিত্যের রবীন্দ্রনাথকে একটু পড়ে আসি, সেটা আপনি ঘুমাইতে যাওয়ার আগে রিডিং পড়বেন, কোনো সমস্যা নাই। কিন্তু ওই রুটিনের পড়া কিন্তু রুটিনের অনুযায়ী শেষ করে তারপর মানে বাড়তি পড়া আপনার যদি পড়তেই নিতান্ত ইচ্ছা করে তখন সেটা আপনি করবেন। রুটিন অনুসারে অবশ্যই রিভিশন এবং এক্সাম দিতে হবে। ওখানে রিভিশন কখন, এক্সাম কখন, এগুলো কিন্তু রুটিনে দেওয়া আছে। রুটিনটা একটু অবশ্যই দেখে নেবেন আজকে। জীবনের মহা গুরুত্বপূর্ণ 180 দিনের জন্য পিটুয়ে এর আয়োজন, অর্থাৎ যারা পিটুয়েতে ভর্তি হবেন চিন্তা করছেন যে না আমি 180টা দিন আসলে পরিশ্রম করবো এবং পিটুয়ের সাথেই থাকবো, বা পিটুয়ে হেল্প নিয়ে আমি নিজেকে কি করব গুছাবো। দেখে নেওয়া যাক পিটুয়ে কি কি রাখছে আপনাদের 180 দিনের সারথি হিসেবে। পিটুয়ে আপনাদের জন্য কি কি রাখছে চলেন আমরা একটু দেখে নিই। বাংলা, পিটুয়েতে ভর্তি হলে আপনি বাংলা কি কি পাবেন। পিটুয়েতে ভর্তি হলে আপনি বাংলা ব্যাকরণ, যেহেতু বাংলা ব্যাকরণের গুরুত্বটা বেশি, বাংলা ব্যাকরণের টোটাল 15টা ক্লাস পাবেন। 15টা ক্লাসের পর প্রত্যেকটা ক্লাসের শেষে একটা করে টেস্ট, একটা করে পরীক্ষা, ক্লাস টেস্ট আর কি। তার মানে 15টা টেস্ট, ক্লাস টেস্ট হচ্ছে 15টা। একটা ওপেন বুক এক্সাম হবে, এটাই ব্যাকরণের কথা বলছি, ব্যাকরণে একটা ওপেন বুক এক্সাম হবে। কাহুত অন্তত একটা, অন্তত বলেছি অন্তত একটা, তার মানে কাহুত কিন্তু আরো অনেক বেশি হতে পারে, মিনিমাম একটা কাহুত নিবেই পিটুয়ে। আর হচ্ছে ফাইনাল পরীক্ষা, ব্যাকরণের একটা ফাইনাল পরীক্ষা হবে, শুধু ব্যাকরণের উপরে একটা ফাইনাল পরীক্ষা হবে। কেমন গেল? এই 15টা ক্লাস হচ্ছে মিনিমাম। এই 15টা ক্লাসের বাড়তি ক্লাস কিন্তু হবে, 15টা ক্লাসের বাড়তি ক্লাস হবে। কিছু বোর্ড বুক সলিউশনের ক্লাসও হয়, ঠিক আছে, ইদার অ্যাসাইনমেন্ট অথবা ক্লাস। তার মানে ক্লাস সংখ্যা কিন্তু আরো বাড়বে, 15টার চেয়ে কমবে না, 15টা চেয়ে আরো বাড়তে পারে। সাহিত্য, বাংলা সাহিত্য যদিও ব্যাংকের জন্য অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ, ইয়েট এখানে আপনার হালকা করে দেখা হয় নাই। বাংলা সাহিত্যে টোটাল 10টা ক্লাস আছে, ডেইলি এক্সামও হবে 10টা ক্লাসের উপর 10টা, ওপেন বুক এক্সাম হবে একটা, কাহুত হবে একটা, ফাইনাল পরীক্ষা হবে। শুধু বাংলাতেই 2টা কাহুত মিনিমাম হবে, একটা ব্যাকরণের উপরে একটা সাহিত্যের উপরে। ফাইনাল পরীক্ষা হবে 2টা, একটা ব্যাকরণের উপরে একটা সাহিত্যের উপরে। আর ক্লাস যতটা ততটা পরীক্ষা তো হবেই। তাহলে পিটুয়ে বাংলাতে আপনাকে কি কি দিচ্ছে আপনি দেখতে পাচ্ছেন। এখান থেকে কোনোটা কমবে না, বাড়বে। এখান থেকে কোনোটা কমবে না, এখান থেকে কমার কোনো সুযোগ নাই, বাড়বে। ইংরেজিতে কি হবে? ইংরেজিতে মোট ক্লাস হবে 28টা। এই 28টা ক্লাসের মধ্যে ক্লাস টেস্ট হচ্ছে 28টা, ভোকাবুলারির জন্য আলাদা ক্লাস হবে, ভোকাবুলারি আলাদা পরীক্ষা হবে, কাহুত, ওপেন বুক এক্সাম, ফাইনাল এক্সাম তো থাকবেই। ম্যাথের জন্য এই যে 94 দিনের যে প্ল্যান, এই 94 দিনের প্ল্যানের মধ্যে 40 প্লাস হচ্ছে ম্যাথ ক্লাস, 40টার বেশি হবে ম্যাথ ক্লাস, ঠিক আছে, ওকে। ডেইলি এক্সাম হবে 40 প্লাস, তারপর হচ্ছে ফাইনাল পরীক্ষা হবে একটা। এখন আপনার মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে 94 দিনের প্ল্যান কিন্তু ক্লাস হচ্ছে 40টা কেন? 94 দিন হচ্ছে দেখেন এই ক্লাসের ফাঁকে তো একটা গ্যাপ থাকবে ম্যাথগুলো করার, তাই না? তো টোটাল ক্লাস হবে 40 প্লাস ফাইনাল পরীক্ষা হবে একটা ম্যাথের। 40 প্লাস ম্যাথ ক্লাস মানে তো বুঝতেছেন, মানে এখানে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারগুলো ওগুলোতে অনেকগুলো ক্লাস দেওয়া আছে। অর্থাৎ আপনার এখানে ভালো না করার কোনো সুযোগ নাই, ম্যাথ না বুঝে যাওয়ার কোনো সুযোগ নাই। ক্লাস টেস্ট এটা ডিপেন্ড করে সিলেবাস অনুযায়ী, ডিপেন্ড করে, হ্যাঁ, চ্যাপ্টার অনুযায়ী ডিপেন্ড করবে। চ্যাপ্টার যে চ্যাপ্টার যদি চ্যাপ্টার ছোট হয় সেক্ষেত্রে 15-20 এরকম ক্লাস টেস্ট হয়, ঠিক আছে। জিকেতে হচ্ছে টোটাল ক্লাস হচ্ছে 18টা, ডেইলি এক্সাম হবে 18টা, ওপেন বুক এক্সাম হবে একটা, কাহুত হবে একটা, ফাইনাল পরীক্ষা হবে একটা।
পিটুয়ে এর বইগুলো কিনতে পারবেন, পিটুয়ে বইগুলো কেনার ব্যবস্থা আছে, আপনার পিটুয়েতে একটু যোগাযোগ করলেই চলবে। হ্যাঁ, আপনি যদি অ্যাডমিটেড না হয়ে পিটুয়ের বই ধরে আপনি রুটিন ধরে পড়তে চান সেটাও আপনি করতে পারেন। তবে পিটুয়েতে ভর্তি হলে যেটা হবে সেটা হচ্ছে এই ফ্লোতে ক্লাসের সাথে সাথে পড়াটা হয়ে যাবে আপনার। এটাই অনেক সময় কোচিং করার না করার মধ্যে পার্থক্যটা কোন জায়গায় জানেন? কোচিং করার না করার পার্থক্য হচ্ছে কোচিং আপনার একটা পুশ দেয়, একটা পুশ করে আপনাকে, কিন্তু আমরা যখন নিজে পড়তে চাই একটা সময় গিয়ে আসলে ওই পুশ আপটা পাই না। এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স। এবার আসেন রিটেন। রিটেনের হচ্ছে টোটাল ক্লাস হচ্ছে 22টা। রিটেনের টোটাল 22টা ক্লাস হবে। এই 22টা ক্লাসের উপর হচ্ছে অ্যাসাইনমেন্ট থাকবে, ফাইনাল পরীক্ষা থাকবে। ঠিক আছে, বইটা কিনা অনলাইনে ভর্তি হলে না হবে কি হবে, সমস্যা হবে না। আচ্ছা, এ তো গেল হচ্ছে পিটুয়েতে আসলে ক্লাস পরীক্ষা কি পরিমাণ থাকবে সেটার ব্যাপারে তথ্য। এখন যেটা থাকবে সেটা হচ্ছে, আচ্ছা পিটুয়েতে তো আমি ভর্তি হইলাম, ক্লাস পরীক্ষার সাথে বোনাস বা এক্সট্রা কোনো কিছু কি থাকবে, এক্সট্রা কিছু কি থাকবে? আচ্ছা, একজন জিজ্ঞেস করছেন কাহুত কি, কাহুতের ব্যাপারটা একটু বলে দিই। কাহুত হচ্ছে একটা কুইজ, আমরা ছোটবেলা থেকে কুইজ খেলছি না, আমরা দাদাগিরি বা এ ধরনের বিভিন্ন কুইজ কম্পিটিশন দেখছি না, যে মনে করেন যে এইখানের এটাও এরকম, মনে করেন আপনাকে একটা টপিক দিয়ে দেওয়া হলো, এই টপিকটা বললো যে আপনার আগামী সপ্তাহে এটার উপরে কাহুত হবে, মনে করেন বাংলা সাহিত্য, পুরো বাংলা সাহিত্যের উপরে আগামী সপ্তাহে কাহুত হবে। তো আপনি বাংলা সাহিত্যের প্রথমে ক্লাসগুলো শেষ হইলো, ক্লাসে মোটামুটি সাহিত্য ঝাড়া ঝাড়া করে মুখস্থ করাই দেওয়া হবে। ঠিক আছে, ক্লাসে মুখস্থ করে না, আপনি তো সময় পাবেন, আপনি পড়বেনই, কেমন পড়ার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওগুলো তো আপনার রিভিশন দিতে হবে। আপনার ক্লাসে পড়াইলেই তো আর হয়ে যাবে না, এটা আপনার রিভিশন দিতে হবে। আপনি মোটামুটি দেখে রিভিশন দিয়ে আপনি প্রিপেয়ার্ড হইলেন যে আমি আজকে 30 মার্কের একটা কাহুত গেম হবে, এই 30 মার্কের পরীক্ষা, কাহুতটা আলটিমেটলি একটা পরীক্ষা কুইজ আকারে। তো কুইজ আকারে যখন আপনার পরীক্ষাটা আসবে, পরীক্ষাটা আপনি কি করবেন, প্রত্যেকটা প্রশ্ন এটার আন্ডারে 4টা করে অপশন থাকবে, কে কত দ্রুত সঠিক আনসার দিতে পারছে। যে যত দ্রুত আনসার দিতে পারবে সে তত বেশি পয়েন্ট পাবে, যে যত বেশি পয়েন্ট পাবে তাদের প্রথম 5 জনকে পিটুয়ে থেকে পুরস্কৃত করা হবে। এইটাই হচ্ছে কাহুত, আশা করছি বুঝাতে পারছি। তাহলে বোনাস বা এক্সট্রা কি পাবো, কিছু কি পাবো কিনা, অবশ্যই পাবেন। কি পাবেন সেটা চলেন দেখি। পিটুয়েতে এক্সট্রা যা থাকবে তার মধ্যে একটা ডেইলি টার্গেট সেকশন থাকবে। ডেইলি টার্গেট সেকশনটা কিরকম, ডেইলি টার্গেট সেকশনটা হচ্ছে এরকম, আমরা যারা পড়াশোনা করতে যাই, আমরা পড়াশোনা করতে গিয়ে অনেক সময় দেখা যায় কি আমরা উদ্দেশ্যহীনভাবে পড়াশোনা করি। তো ডেইলি টার্গেট থাকবে হচ্ছে, ডেইলি আপনাকে একটা টার্গেট দেওয়া হবে, মনে করেন যে রুটিন অনুসারে আপনার যেটা পড়ার কথা সেই পড়াটা, একই সাথে হচ্ছে আপনি আরেকটু আগায় থাকতে চাচ্ছেন, রুটিনের পড়ার পাশাপাশি আপনি কি পড়বেন চিন্তা করতেছেন। ওই যে একটা টার্গেট আপনাকে দিয়ে দেওয়া হলো যে আপনার রুটিনের আজকে ম্যাথ আছে, মনে করেন যে আপনার প্রফিট এন্ড লসের আজকে 10টা ম্যাথ বা 15টা ম্যাথ আছে, মানে করবেন, বা 15টা ম্যাথ আপনার হচ্ছে রুটিনে আছে, 15টা ম্যাথ আপনার করতে হবে। হ্যাঁ, তো 15টা ম্যাথের পাশাপাশি আপনি চিন্তা করলেন যে আপনি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পড়ে নিজেকে আগায় রাখবেন। তাহলে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে আপনাকে পিটুয়ে থেকে 1 পেজ পড়া দিয়ে দেওয়া হলো, আপনাকে বাংলা বিপরীত শব্দ থেকে 1 পেজ পড়া দেওয়া হলো। তাহলে এইগুলো হচ্ছে আপনার আগামী দিনের টার্গেট। হ্যাঁ, তো আগামী দিন আপনার কাজ কি, সকাল থেকে রাত পর্যন্ত, রাত 10টা পর্যন্ত বসে এই যে টার্গেট সেট করা হয়েছে এই টার্গেটের পড়াগুলো আপনার অ্যাচিভ করতে হবে। এবং রাত্রেবেলা রাতে 10টা বাজে গিয়ে আপনি ওই যেগুলো পড়া ছিল ওই ইয়ার উপরে একটা উইদাউট অপশনে একটা পরীক্ষা হয়, ওই পরীক্ষাটা আপনি যদি দেন তার মানে হচ্ছে ওই দিনের টার্গেট আপনি অ্যাচিভ করছেন, ওই দিনের পড়াটা আপনার পারফেক্টলি কি হয়েছে, শেষ হয়েছে। এই ডেলি টার্গেট সেকশনটা পিটুয়েতে এটা আসার পেছনে একটা কারণ হচ্ছে, আমরা অনেকেই পরীক্ষা দিতে গিয়ে যে জিনিসটা দেখছি, মানে পরীক্ষা যখন আমরা চাকরি পরীক্ষা দিতে যাইতাম বা যখন আমরা পড়াশোনা করতাম, চাকরি পড়াশোনা যখন আমরা করতাম আর কি, শুরু করতাম, হ্যাঁ, তখন একটা জিনিস দেখতাম কি, দেখেন আমি আজকে এটা পড়তেছি, 2 দিন পরে গিয়ে আরেকটা পড়তেছি, কোনোটা কনসিস্টেন্টলি আসলে শেষ করছি না। মনে করেন আজকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পড়লাম, কালকে দেখা গেল ফ্রেজ ইন ইডিয়মস, তারপর দিন স্পেলিং, কোনোটাই পারফেক্টলি আমি শেষ করি নাই। যেহেতু কোনোটা পারফেক্টলি শেষ করি নাই, তাইলে আমার পড়াটা আসলে আগাচ্ছে না। এই থেকে ডেলি টার্গেটটা, অর্থাৎ ডেলি টার্গেট মানে হচ্ছে আমরা একটা টপিক ধরবো, ওই টপিকটা পুরোপুরি শেষ করব, পরীক্ষা দিব, তাইলেই ওইটা পারফেক্টলি পড়া হবে, পড়া শেষ হবে। এরপর এক্সট্রা যেটা পাবেন সেটা হচ্ছে 24/7 আপনি টেলিগ্রাম সাপোর্ট পাবেন। পিটুয়ে টেলিগ্রাম সাপোর্ট, এটা অসম্ভব দারুণ একটা বিষয়। আপনি হচ্ছে পড়তে পড়তে রাত্রে 10টা 11টা 12টা বাজে আপনি গিয়ে দেখা গেল আপনি কোনো একটা ম্যাথে আটকাই গেছেন বা কোনো একটা বিষয় আপনি কনফিউজড, আপনি জাস্ট টেলিগ্রামে একটা হচ্ছে কোয়েশ্চেন ডিসকাশন একটা সেগমেন্ট থাকবে, ওখানে যাই আপনার প্রবলেমটা জানাবেন, উইদিন শর্টেস্ট পসিবল টাইম আপনাকে ওটা কি করে দেওয়া হবে। এখানে মেন্টররা থাকেন, সবসময় ডেডিকেটেড মেন্টর থাকেন, ওই মেন্টর এটা সলিউশন দিয়ে দিবেন। তার মানে 24/7 আপনি আপনার একটা সাপোর্ট পাচ্ছেন, একটা সাপোর্ট পাচ্ছেন, যে সাপোর্টটা আপনাকে কি করবে, একটা সাপোর্ট পাচ্ছেন যে সাপোর্টটা আপনাকে পড়ার সময় সবসময় আপনি কোথাও আটকাইলে সেই
আটকে যাওয়ার থেকে আপনাকে কি করবে, ওই যে বলেছি আপনার পথটা মসৃণ করে দিবে। মনে করেন চলতে চলতে কোনো একটা জায়গাতে দেখছেন অনেক ঝোপঝাড়, ওইটা আপনি পার হতে পারছেন না, ওই ঝোপঝাড়টা দূর করে দিবে 24/7 এর যে টেলিগ্রাম সাপোর্টটা আছে সেটা। আর কি পাবেন, অনেক অনেক পুরস্কার, যত কাহুত খেলবেন যত ভালো করবেন তত বেশি পুরস্কার পাবেন। পিটুএ মানে হচ্ছে এখানে আসবেন কাহুত খেলবেন পুরস্কার জিতবে, এরকম একটা বিষয় আর কি। প্রচুর প্রচুর পুরস্কার দেওয়া হয় এখান থেকে, ভালো যারা করতে পারেন তাদেরকে। আর এক্সট্রা ক্লাস এবং পরীক্ষা তো থাকবে। এক্সট্রা ক্লাস কখন, মনে করেন হঠাৎ করে একটা পরীক্ষার ডেট চলে আসছে, এই পরীক্ষার জন্য আপনার কিছু এক্সট্রা ক্লাস দরকার হচ্ছে, এক্সট্রা ক্লাস পিটুয়ে দিতে কখনো কার্পণ্য করে না এবং পরীক্ষা নিতেও কোনো কার্পণ্য করে না। আর এটার অ্যাক্সেস কতদিন পর্যন্ত থাকবে, 24 সাল ভিত্তিক সর্বশেষ পরীক্ষাটা পর্যন্ত এইটার অ্যাক্সেস আপনি পাবেন ক্লাসগুলোর। পিটু এর কোর্স শুরু হবে 11 এপ্রিল। পিটু এর কোর্স ফির ব্যাপারে জানতে চাচ্ছিলেন, পিটু এর কোর্স ফি হচ্ছে 3,990 টাকা, মাসে 1,000 টাকা করে, 4 মাসে আপনি কি করতে পারবেন, পেমেন্ট করতে পারবেন। ঠিক আছে, 4 মাসে আপনি কি করতে পারবেন, এই পেমেন্টটা করতে পারবেন। আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে একটু করবেন। আমি যে প্রশ্নগুলো আপনারা আগে করেছেন সেই প্রশ্নগুলো এখন করলে আমি প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। ফেসবুক লাইভে একজন একটা প্রশ্ন করছিলেন যে ফোকাস জিনিসটা আসলে কি। ফোকাস বিষয়টা হচ্ছে আমরা ছোটবেলায় যে রচনা লিখতাম, ইংরেজি শর্ট কম্পোজিশন লিখতাম, এটা শর্ট কম্পোজিশন টাইপেরই একটা লেখা, যেখানে একটা টপিকের গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো কি করতে হয়, লিখতে হয়। বইয়ের লিস্ট আলাদা করে দেওয়ার কোনো কিছু নাই, প্রত্যেকটা টপিকের সাথে কোনটা কোন বই থেকে পড়বেন সেটা টপিক লিস্ট দিয়ে দেওয়া হয়েছে, একটু কষ্ট করে ক্লাসটা আরেকবার দেখে নেবেন। ম্যাথ শুধু আপাতত ম্যাথ শুধু পিটুয়ে লেকচার বুক এনাফ কিনা জিজ্ঞেস করেছেন। ম্যাথের ক্ষেত্রে যে বইটা ধরবেন সেটা পিটিও লেকচার বুক হইতে পারে বা অন্য যে বই, ওইটা অন্তত 2 বার শেষ করবেন। যদি আপনি 2 বার শেষ করতে পারেন তাইলেই এনাফ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ফাইনাল পরীক্ষা 30 তারিখ থেকে 1 মাস পরীক্ষা হবে। এখন কি এখন থেকে শুরু করবো না পরীক্ষার পরে শুরু করলে ভালো হবে? আপনি শুরু করে দেন, কারণ হচ্ছে আপনি ওইটার পরে শুরু করতে গেলে তখন দেখা যাবে আপনি আর আগ্রহটা হারিয়ে ফেলবেন। পরীক্ষার জন্য দরকার হলে যে সময়টা যাবে ওই সময়টা আপনি কি করবেন, পরবর্তী ব্যাচের সাথে ক্লাস করে কি করবেন, আপনার হচ্ছে কি করবেন, ইমপ্রুভ করে নেবেন আর কি ওইটা। হ্যাঁ, ব্যাংক এবং বিসিএস প্যারালাল পসিবল কিনা, ডেফিনেটলি পসিবল। নিউ ব্যাচ কবে থেকে শুরু হবে, অলরেডি উত্তর দেওয়া হয়েছে, 11 তারিখ থেকে শুরু হবে নিউ ব্যাচ, অলরেডি ভর্তি চলছে। সিজিপিএ কত লাগে, আপনার সেকেন্ড ক্লাসের উপর থাকলেই চলে। ঠিক আছে, বিসিএস ফাউন্ডেশন কোর্স কবে থেকে শুরু হবে আমার জানা নাই, পিটুয়েতে জেনে নিন, পিটুয়েতে প্রশ্নগুলো ওনারা নিশ্চয়ই এটা জানিয়ে দিবে। কোর্স ফি কত বললেন স্যার, কোর্স ফির ব্যাপারে এখানে দেওয়া আছে 3,990 টাকা, প্রতি মাসে 1,000 টাকা করে, 4 মাসে আপনি এই পেমেন্টটা দিতে পারবেন। ডিস্ট্রাকশন থেকে নিজেকে কন্ট্রোল কিভাবে করব, কিভাবে, ওই যে এটার জন্য ডেইলি টার্গেট, আপনার ডেইলি টার্গেট সেট করবেন, ওই টার্গেটটা অ্যাচিভ করবেন, সেটা যেভাবেই হোক না কেন আপনার অ্যাচিভ করতে হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবেন, তাহলে দেখবেন আপনার পড়াটা একটা নির্দিষ্ট ফ্লোর মধ্যে থাকবে। দাদা রুটিন ডাউনলোড করতে পারছি না, রুটিন ডাউনলোড আপনি একটু পিটু এর হেল্প নেন, পিটু এর টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে একটু কষ্ট করে নক দিন। আশা করছি পিটু এর অনেকেই, পিটু এর হচ্ছে অফিসিয়াল অনেকেই আছেন লাইভ দেখছেন। মিস্টার প্রীতম সম্ভবত রুটিন ডাউনলোড করতে পারছেন না, আশা করছি কনসার্ন যারা আছেন তারা এই বিষয়টা দেখবেন এবং ওনার প্রবলেমের একটা সলিউশন আপনারা দিয়ে দেবেন। প্রিলি রিটার্ন, হ্যাঁ প্রিলি রিটার্ন এবং ভাইভাতেও সাপোর্ট পাবেন, এই কোর্স করলে প্রিলি রিটার্ন এবং ভাইভাতেও ক্লাস নেওয়া হবে, ভাইবার সাপোর্টও দেওয়া হবে। এই সেম প্রিপারেশন দিয়ে বাংলাদেশ ব্যাংক এটি প্রস্তুতি হয়ে যাবে, ডেফিনেটলি হয়ে যাবে। কোর্সের সাথে কি বই ইনক্লুড, না বইয়ের জন্য আলাদা, বইয়ের ফি আলাদা। ঠিক আছে, বই আলাদা, কোর্সের সাথে বই ইনক্লুডেড না। কোর্স ফি হচ্ছে আপনার 3,990 টাকা, এটা হচ্ছে কোর্স ফি, প্রতি মাসে 1,000 টাকা করে আপনি কি করতে পারবেন, দিতে পারবেন। ঠিক আছে, আর 6টা লেকচার বুক এবং প্রশ্ন ব্যাংকের মূল্য 2,490 টাকা। 2,000 লেকচার বুক এবং প্রশ্ন ব্যাংক, এটার মূল্য হচ্ছে এই। ঠিক আছে, ওকে। আর হচ্ছে পিটুয়ের বইগুলো কিভাবে পাবেন, পিটুয়েতে যোগাযোগ করলে যদি আপনি বই কিনতে ইন্টারেস্টেড হন তাহলে কিনতে পারবেন। পিডিএফ কিভাবে পাবো, পিডিএফ পিটুয়ে থেকে দিয়ে দেওয়া হবে আপনাদেরকে, যারা এখানে এনরোল্ড হয়েছেন তাদেরকে দিয়ে দেওয়া হবে। ব্যাংক এবং বিসিএস প্যারালাল প্রিপারেশন সম্ভব, পিটুয়ের বইগুলো কিভাবে পাবো উত্তর দিয়েছি। 4th ইয়ারে উঠছি, এখন প্রিপারেশন নেওয়া যাবে, ডেফিনেটলি যাবে। স্যার ফেসবুক গ্রুপ লিঙ্কটা দেন, ফেসবুক গ্রুপ লিঙ্ক হচ্ছে আচ্ছা, ফেসবুকের গ্রুপ লিঙ্কটা এখানে পিটু এর কেউ থাকলে একটু কাইন্ডলি কপি করে দিয়েন এখানে। হ্যাঁ, পিটু এর লিখে সার্চ দিলেও হবে, ফেসবুকে পিটু এর লিখে সার্চ দিলেও পাবেন, যেটা সবচেয়ে বড় গ্রুপ দেখবেন ওইটাই। পেমেন্ট কিভাবে করবেন এটা ডিটেইল আপনি হচ্ছে হোয়াটসঅ্যাপ থেকে আপনি হচ্ছে পিটুতে নক করলেই হবে। কোর্স কি লিখিত প্রিলিমিনারি একসাথে প্রস্তুতি হবে, হ্যাঁ একসাথে হবে, একসাথে প্রস্তুতি হবে।
প্রতিদিনের ক্লাস শেষে কি পিডিএফ দেওয়া হবে? ডেফিনিটলি প্রতিদিনের ক্লাস শেষে পিডিএফ দেওয়া হবে। ব্যাংক এবং বিসিএস এটা আনসার করেছি অলরেডি। আজকে ক্লাসের রেকর্ডিং কোথায় পাবো? আজকে ক্লাসের রেকর্ডিংটা থাকবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই ক্লাসটা কিন্তু P2 এর ফেসবুক পেজ থেকে লাইভ হচ্ছে, কাজে আপনি লাইভ থেকেও কিন্তু আবার এটা দেখে নিতে পারেন। ব্যাংক এবং ফোকাস রাইটিং এ কোনো সিলেবাস আছে কি? না, ফোকাস রাইটিং এর কোনো সিলেবাস নাই। তবে একটা কথা মনে রাখবেন, ফোকাস রাইটিং সাধারণত সমসাময়িক ইস্যুগুলো থেকে আসে। কাজে আপনি সমসাময়িক ইস্যুগুলোর ব্যাপারে ভালো ধারণা রাখতে হবে। একই সাথে আপনি রেগুলার যে ফোকাস রাইটিং এর গুলো আছে, যেমন রেমিটেন্স বা তারপর হচ্ছে মনে করেন আপনার এনার্জি ক্রাইসিস, এই টাইপের ফোকাস রাইটিং গুলো একটু ভালো করে পড়ে রাখবেন। না, ৩,৯৯০ টাকা, এটা শুধু কোর্সই, বই ইনক্লুডেড না। লেকচার বুক কি কিনতে হবে? এটা আপনার চয়েস। 24 ব্যাংক এক্সামগুলো কবে নাগাদ হতে পারে? এটা আমার এই মুহূর্তে জানা নাই ভাই, তবে পর্যাপ্ত সময় পাবেন বলে আশা করছি। স্যার একটা সাজেশন দিবেন প্লিজ। আমি ব্যাংক ব্যাচ একে ছিলাম বাট কন্টিনিউ করতে পারি নাই। এটা আপনাদের অনেকেরই সমস্যা। ওই যে বললাম আমরা আরম্ভ করি কিন্তু শেষ করি না। এইটা কষ্ট করে হলেও শেষ করতে হবে। আমার কি নতুন ব্যাচের সাথে শুরু করা উচিত হবে নাকি ওল্ড ব্যাচের সাথেই থাকবো? আপনি নতুন ব্যাচের সাথে শুরু করেন, এটাই বেটার হবে। কারণ ব্যাচ এক মানে অনেক পুরনো। আপনি খুব সম্ভবত আপনার অনেক লম্বা একটা গ্যাপ পড়ে গেছে। যদি আপনি লম্বা একটা গ্যাপ পড়ে যায়, আমার সাজেশন থাকবে আপনি নতুন ব্যাচ থেকে শুরু করেন, নতুন করে একদম নতুন উদ্যমে শুরু করেন। বয়স 29, চাকরি করি, সব মিলিয়ে সর্বোচ্চ 4-5 ঘন্টা পাবো, রেগুলার টপিক কভার করতে পারবো? ডেফিনেটলি পারবেন। 4-5 ঘন্টা অনেক টাইম। যদি 4-5 ঘন্টা পড়ার সময় মোবাইলটা দূরে রাখতে পারেন তাহলে 4-5 ঘন্টা হিউজ টাইম। বিবিআইটি কম্বাইন্ড রিকোয়ারমেন্ট ক্লিয়ার করবেন প্লিজ। সিজিপিএ, আপনার সিজিপিএ যদি আপনার আমরা যেটাকে সেকেন্ড ক্লাস বলি, সেই সেকেন্ড কোনোটাতেই থার্ড ক্লাস থাকতে পারবে না। মোটা দাগে হচ্ছে সেকেন্ড ক্লাস হলে আপনি, আর এখন তো মোটামুটি 3 তো আমরা থাকি, তাই না? তো 3 যদি থাকে বা 2.5 অ্যাবভ যদি আপনার থাকে তাহলে আপনি পরীক্ষা দিতে পারবেন, টেনশনের কিছু নাই। স্যার সামনে 24 সাল ভিত্তিক যে ব্যাংক এক্সামগুলো শুরু হবে সেগুলো মনে হয় 180 দিনের আগে শুরু হয়ে যাবে। এটা দেখেন, 180 দিনের আগে শুরু হলে এটা সময় অনুযায়ী এই জিনিসটা ইয়ে হবে। তবে 180 দিনটা হচ্ছে আপনার বেস লাইন, ঠিক আছে? আপনার তো সময় দিতেই হবে। যদি পরীক্ষা চলে আসে তখন ওই যে বললাম এক্সট্রা ক্লাস, তখন পরীক্ষা আসতে পারে এরকম আসার উপযোগী এক্সট্রা ক্লাস দিয়ে ওই জিনিসগুলো কি করার চেষ্টা করো, ব্যাকআপ দেওয়ার চেষ্টা করা হবে। তবে একটা কথা মনে রাখবেন, আপনি এখানে 180 দিনের নিয়ত নিয়ে ভর্তি হচ্ছেন। কালকেও যদি, আগামী সপ্তাহেও যদি পরীক্ষা আসে, সেটা তো আর আপনি 180 দিনের মধ্যে কি করতে পারবেন না, কনসিডারেশনে নিতে পারবেন না, তাই না? প্রলয় রুদ্র যাবে, প্রলয় রোধ সম্ভবত যাবে না। 3,990 ব্যাংক বই ইনক্লুডেড না, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। ক্লাসগুলো কি জুমে হবে? হ্যাঁ, ক্লাস জুমে হবে। গুগল মিট, জুম দুটাতেই হতে পারে। গুগল ক্লাসরুম এবং দুটাতেই হয়। আপনার অনলাইন কোর্স হয় নাকি অফলাইন? শুধু অনলাইন, শুধু অনলাইন কোর্স। এটা অনলাইনেই হবে সবগুলা। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন, স্বাগত সাহা, আপনি তো P2 এর রেগুলার স্টুডেন্ট। এখানে অনেকেই ডাউট ফিল করছেন যে P2 এর শুরুর দিকের ক্লাসগুলো কি শেষে থাকবে কিনা। অনলাইনে তো আসলে শুরুর দিকে অনেকেই কি করে, আপনার হচ্ছে ভালো ক্লাস নেয় কিন্তু পরবর্তীতে আসলে এটা হয় না। আপনি আপনার এক্সপিরিয়েন্সটা অবশ্যই শেয়ার করবেন, তাহলে বাকিদের জন্য সেটা সুবিধা হবে। যাই হোক, আপনার প্রশ্নের উত্তরটা আমি দিইনি। এক্সাম টাইমে প্রিলির ক্ষেত্রে ম্যাথ করবেন সবার শেষে, আর রিটেন পরীক্ষাতে ম্যাথ করবেন সবার আগে। এটা হচ্ছে আমার স্ট্র্যাটেজি। কেন এটা, সেটা অন্য কোনো একদিন সময় পেলে বলার চেষ্টা করব। প্রিলিতে ম্যাথ করবেন সবার শেষে, রিটেনে ম্যাথ করবেন সবার আগে। হ্যাঁ, লিখিত এমসিকিউ কম্বাইন্ড ক্লাস হবে। লেকচার শিট, হ্যাঁ লেকচার শিটে পিডিএফ পাবেন। অ্যাক্সেস নিয়ে ইনফরমেশনটা হচ্ছে 24 সাল ভিত্তিক সর্বশেষ পরীক্ষা পর্যন্ত আপনি অ্যাক্সেস পাবেন, অর্থাৎ 24 সাল ভিত্তিক পরীক্ষাগুলো যতদিনে শেষ হবে না ততদিনে আপনি এখানে অ্যাক্সেসটা পাবেন। 24 সাল ভিত্তিক সব পরীক্ষার আগে হয়ে যাওয়ার কথা নয়। আমরা এখানে 180 দিনের যে প্ল্যানটা করেছি, আশা করছি 180 দিনটাকে আমরা ওভাবে করে কি করব, ইউটিলাইজ করব। আপনি 180 দিন পরিশ্রম করতে হবে এই চিন্তা নিয়ে আগান। আমি বলতেছি লুজার হবেন না। স্যার এই প্রস্তুতি নেওয়া শুরু করলে 91 বিসিএস এর জন্য কি পিছিয়ে যাব? ভাই, আপনি পড়াশোনাটা শুরু করেন। 2 নৌকায় পা একই সাথে দিয়ে যদি আপনি দুটো ধরতে চান তাহলে হবে না। আপনি ভর্তি হয়ে পড়া শুরু করেন, কেমন? যখন যেটা আসবে তখন সেটা দেখা যাবে। বিসিএস এর জন্য যেমন ব্যাংক এবং বিসিএস কি করবেন আপনি, যদি এরকম হয় তাহলে আপনি বিসিএস এর জন্য আলাদা যে টপিকগুলো পড়তে হবে সেটার জন্য আপনি 3 ঘন্টা 4 ঘন্টা আলাদা করে সময় দেন। মোটা দাগে হচ্ছে আপনি পড়াশোনা করলে ওভারকাম করা পসিবল। ক্লাস জুমে হতে পারে, ক্লাসরুমও হতে পারে, এটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। জুমেও হয়, দুটোতেই হয়। স্যার বাংলাদেশ ব্যাংক এডি প্রস্তুতি নিলে আইবিএমবি পরীক্ষাটাও কি প্যারালাল ভাবে নেওয়া যাবে? যাবে। আমাদের প্রিভিয়াস কোর্সের সাফল্য কেমন? এটা ভাই আমি বললো তো আমি বলবো মানে আমি তো বলবো অনেক বাড়াই বাড়াই বলবো। সবচেয়ে বেটার হয় হচ্ছে যারা ভর্তি হয়েছে আগে, যারা পড়েছে তাদের ব্যাপারে একটু, তাদের কাছ থেকে একটু জেনে নিয়ে। তবে আমি যেটা বলছি, আমাদের
23-এর আপনার হচ্ছে 22-এর মানে বেশ ভালো সংখ্যক ক্যান্ডিডেটই আসলে কি করেছেন? ব্যাংকে কোয়ালিফাই করেছেন। আমি বলতে গেলে ভাই বাড়তি বলব তো। সো আগে যারা কোচিং করেছেন উনাদের কাছ থেকে আসলে জেনে নিবেন। একটু কষ্ট করে এটা কেমন? রিটেন কোনো প্রশ্নের জন্য কোন তো পেজ লেখা হচ্ছে? রিটেনে হচ্ছে আপনার পেজ স্পেসিফিক থাকবে। পেজ স্পেসিফিক থাকবে তো ৩-৪ পেজ করে পেজ থাকবে। সো এখানে অনেক বেশি, বেশি লেখার কোনো সুযোগ নাই। ব্যাংকে রিটেন পরীক্ষাতে পেজ স্পেসিফিক করে দেওয়া থাকবে। কোনটাতে কত পেজ লিখবেন। কাজেই এখানে বাড়তি লেখার সুযোগ নাই। কোর্সগুলো অনলাইনে হবে। না 6 AM ক্লাব টোটালি আলাদা সেকশন সেগমেন্ট, ওখানে ফ্রি অ্যাক্সেস পাওয়া যাবে না। ঠিক আছে? রুটিন আচ্ছা এখানে আপনাদের হচ্ছে রুটিন পিডিএফ এবং প্রয়োজনীয় সকল লিঙ্কের টেলিগ্রাম গ্রুপ এখানে দিয়ে দেওয়া হয়েছে। আপনারা চাইলে এই গ্রুপে জয়েন করে বিস্তারিত জেনে নিতে পারেন। ঠিক আছে? ওকে, আপনারা ধৈর্য ধরে অনেকেই সময় দিয়েছেন, একটা লম্বা সময়। এটা সকল ব্যাংক এক্সামের জন্য প্রযোজ্য। কেমন? আচ্ছা। আ ধৈর্য ধরে অনেকেই সময় দিয়েছেন, ক্লাসটা করেছেন। সবার জন্য হচ্ছে সবার প্রতি কৃতজ্ঞতা থাকলো। সবার সাফল্য কামনা করছি জীবনের। ঠিক আছে? আপনারা সবাই ভালো থাকবেন। ঠিক আছে? যদি আ এই মানে সেশনটা যে সেশনটা নিয়েছি, এই সেশনে যদি আপনাদের আসলে উপকারে আসে, তাহলেই আ আমি যে সময়টা এখানে দিয়েছি, সেই সময়টা আসলে সার্থক মনে হবে। আ স্যার লাস্ট যে সার্কুলার হলো সো ভাই দেখেন আ তুর্জয় খান ফেসবুক লাইভে আছেন উনি। দেখেন পরীক্ষা কখন হবে এটা তো আসলে সার্টেন করে আসলে কেউ বলতে পারবে না, তাই না? সো আমাদের তো আসলে একটা সময় দিতে হবে। একটা সময় নিয়েই কিন্তু আমাদের প্রিপারেশনটা শুরু করতে হবে। তবে মানে আমাদের এক্সপেরিয়েন্স যেটা বলে, এক্সপেরিয়েন্স মতো হচ্ছে এইতটুক সময় আসলে পাওয়া উচিত। ঠিক আছে? একজন এখনের কন্ডিশন অনুযায়ী এই সময়টা আসলে পাওয়া উচিত। এই আরকি। হ্যাঁ? ওটা মাথায় রেখে আসলে সাজানো হয়েছে। বাট এখন এর মধ্যে যদি পরীক্ষার ডেট দিয়ে দেয়, মানে আ আপনার যদি এরকম যদি হয়ে যায় তাহলে তো আসলে ওটা মনে করেন যে অ্যাক্সিডেন্টালি যদি কিছু হয়ে যায়, এটা তো যেকোনো কিছুর চান্স তো থাকতেই পারে, তাই না? যে আমি এখন আপনার ক্লাস নিচ্ছি। আমি ১ ঘন্টা পর তো মারাও যেতে পারি। সো আ বিষয়টা তো ওরকম। হ্যাঁ? সো আশা করছি আ এই টাইমটা পাবেন আরকি। হ্যাঁ? ওকে? আ ঠিক আছে তাহলে আ যারা ক্লাসে ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে সবার জীবনের সমৃদ্ধি কামনা করে এবং একই সাথে আপনাদের জীবনের সফলতা কামনা করে, হ্যাঁ? আ ক্লাস এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই।